আজ আমার অফিসে জয়েন করার প্রথম দিন, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আমি অফিসের ম্যাডামের রুমের সামনে এসে বললাম, মে আই কামিং ম্যাডাম? আমি রুমে ঢুকে ম্যামের দিকে তাকালাম। এ কি দেখছি আমি? ফারিয়া তুমি? ফারিয়া হলো আমার ইউনিভার্সিটির গার্লফ্রেন্ড। ফারিয়া আমার ডাক শুনে আমার দিকে তাকালো। Who are you? Why you call me Faria? I am your boss. So next time call me madam. সরি ম্যাডাম, আমি মাথা নিচু করে বললাম। এখন বলুন আপনার নাম কি? ফারিয়া খাতায় লিখতে লিখতে বলল, বসতেও বলল না। জি ম্যাম, আমার নাম রাজীব। এখানে কেন আসছেন? ম্যাম, আমি অফিসের নতুন স্টাফ। হোয়াট? আপনাকে চাকরি দিল কে এই অফিসে? ফারিয়া রেগে তার হাতে থাকা কলমটি টেবিলের উপর জোরে রাখলো। ম্যাম, কেউ দেয়নি। আমি সকল পরীক্ষা দিয়েই আপনার অফিসে চাকরি পেয়েছি। এই যে আমার জয়েন লেটার। আমি ফারিয়াকে আমার জয়েন লেটারটি দিলাম। ফারিয়া জোরে টান দিয়ে কাগজটি নিল। তারপর কলেজের সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখতে লাগলো। তারপর দেখার পর, আপনি এখন আসতে পারেন, আপনাকে এই অফিসে দরকার নেই। ম্যাম, আমার চাকরিটা সত্যি খুব দরকার। তো আমি কি করব? আপনার চাকরি হবে না এখানে, বেঈমানদের চাকরি এখানে হয় না। এই কোম্পানির পরিচালক জনাব করিম চৌধুরী আমাকে চাকরিটি দিয়েছে। উনি আমার বাবা। ইস, আমার তো মনেই ছিল না একদম। ফারিয়ার বাবার নাম ছিল করিম চৌধুরী, কিন্তু কখনো ওনাকে দেখিনি। সরি ম্যাম, জানতাম না। আমি বাবার সাথে কথা বলতেছি, আপনার চাকরি এখানে হবে না, আপনি চলে যান। এই বলে ফারিয়া ফোনটি নিয়ে তার বাবাকে ফোন দিচ্ছিল। আমি তখন, ম্যাম প্লিজ আমাকে চাকরিটা থেকে বের করে দিবেন না। আমি পরিবারের বড় ছেলে, পরিবারের দায়িত্ব আমার কাঁধে এখন। চাকরিটা আমার খুব দরকার। অনেক চেষ্টা করে চাকরিটা পেয়েছি। আমার বাবা ঘরে পড়ে গিয়েছে। ছোট বোনের পড়াশোনা, সংসার আমাকেই চালাতে হয়। দয়া করুন, চাকরিটা না পেলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, আমাকে চাকরিটা থেকে বের করে দিবেন না। আমি হাত জোড় করে চাকরিটা ভিক্ষা চাইলাম ফারিয়ার কাছে। আমি জানি ফারিয়ার সাথে আমি অনেক খারাপ করেছি, কিন্তু তখন আমার হাতে অন্য কোনো পথ ছিল না। যদি আমার অবস্থাটা ফারিয়া জানতো, তাহলে হয়তো কখনো ফারিয়া আমাকে ঘৃণা করতো না। যাই হোক, জানি না চাকরিটা পাবো কি না। কিন্তু ফারিয়া ফোন না দিয়ে ফোনটি রেখে দিল। তারপর আবার আমার কাগজগুলো নিয়ে একটি সাইন করলো। তারপর বলল, শোনেন, আপনাকে চাকরিটা দিচ্ছি আপনার পরিবারের অবস্থার কথা শুনে, তবে আপনাকে স্পষ্টভাবে একটি কথা মেনে চলতে হবে। ফারিয়া রেগে আমার দিকে তাকিয়ে বলল, আমি সব কথা মেনে চলবো ম্যাম। বলুন ম্যাম, কী কথা? আমার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল, কারণ চাকরিটা না পেলে আমার পরিবার ধ্বংস হয়ে যেত। আর তাছাড়া আমার ছোট বোনের বিয়ে দিতে হবে। শুনুন, সততার সাথে কাজ করতে হবে আপনাকে। প্রতারণা, বেইমানি এখানে চলবে না, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব অফিস থেকে। আমি বুঝতে পারলাম ফারিয়া কেন আমাকে প্রতারণা আর বেইমানি করতে বারণ করলো। কি হলো, চুপ কেন? জি ম্যাম, অবশ্যই বিষয়টা আমি মেনে চলবো। খুব কান্না পাচ্ছি, কারণ ওকে হারিয়ে তো আমিও আজ পর্যন্ত রাত্রে কান্না করেছি। পাগলিটার মতো আমিও ওকে খুব ভালোবাসতাম। আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাম, আমার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নেই। আমাকে কারো আন্ডারে দিবেন না যে আমাকে কাজগুলো বুঝিয়ে দেবে। আপনি কচি খুকি না যে আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে, একাই কাজ করতে হবে আপনাকে। কিন্তু ম্যাম, আমার তো কোনো ধারণা নেই এই অফিসের কাজ সম্পর্কে। আর তাছাড়া এটাই তো নিয়ম, নতুন লোককে সব কিছু শিখিয়ে দেওয়া। আপনাকে এভাবেই কাজ করতে হবে। আর এই যে ধরুন, আজকের মধ্যে এই ফাইলটার কাজ শেষ করে আমার কাছে জমা দিবেন। আমাকে একটি ফাইল ধরিয়ে দিল, কিন্তু ম্যাম আমাকে বলতে না দিয়ে। কোনো কিন্তু না, যান আপনি এখন। আর 3 নাম্বার সিটটা আপনার কাজের স্থান। আচ্ছা, আমি আর কিছু না বলে চুপচাপ চলে আসলাম, কারণ বেশি কথা বললে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে। আমি ফারিয়ার রুম থেকে বের হয়ে দেখি অফিসের সকলে বাইরে দাঁড়িয়ে আছে। আর আমাকে দেখে সকলে এসে আমার সাথে পরিচিত হতে লাগলো। হ্যালো, আমি ফারহাদ। আমি রাজীব। আমি নুসরাত। আমি নাবিলা। আমি ফেরদৌস। তো ইয়াং ম্যান কার আন্ডারে দিল আপনাকে? কারো আন্ডারে না। মানে কি? আমাকে কারো আন্ডারে দেয়নি। আর এই ফাইল হাতে ধরিয়ে দিয়ে বলল বিকালের মধ্যে কাজ শেষ করে দিতে। বুঝলাম না, ম্যাডাম এমন করলো কেন? ম্যাডাম তো এমন না। আপনি কাজ করবেন কিভাবে? জানি না।
আচ্ছা দেখি আপনার সিট কোথায় দিছে। ফেরদাউস ভাই আমার হাত থেকে কাগজটি নিয়ে দেখে বলল, ভাই আপনি শেষ। মানে? আপনার কেবিন পড়েছে সুজাতা ম্যাডামের সিটের পাশে। কি বলছেন? আচ্ছা, সুজাতাকে আর ওনার পাশে পড়েছে তো কি হয়েছে? আরে ভাই, ওই যে যিনি সিটে বসে আছেন উনিই সুজাতা। আর উনি কারোর সাথে বেশি কথা বলেন না, সাহায্য তো দূরের কথা। আমাদের কারো পাশে সিটটা পড়লে আমরা আপনাকে কাজগুলো বুঝিয়ে দিতাম। কি বলছেন? উনি এমন কেন? জানি না ভাই, কেন এমন উনি। নাবিলা আমাকে একটি অফিসের কাজের ধারণার উপর একটি বই দিয়ে বলল, আচ্ছা, আপনি এই বইটি পড়ে কিছুটা সাহায্য পেতে পারেন। এই বইটি আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। আমি বইটি নিয়ে নিলাম। ওকে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ। ফারিয়া ম্যাডামের হাজবেন্ড আসবে কোথা থেকে? কেন, উনি বিয়ে করেননি? আমি সম্পূর্ণ অবাক হলাম, কারণ এই বিয়ের জন্যই আমার আর ফারিয়ার সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল। আরে ম্যাডামের বিয়ে 3 বছর আগে একজনের সাথে আমাদের বস বিয়ে ঠিক করেছিল, মানে ম্যাডামের বাবা। তারপর? কিন্তু বরযাত্রী আসার সময় রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়, আর বরও মারা যায়, আর ম্যাডামের বিয়ে হয়নি। এ কি শুনছি আমি? আমার ভালোবাসা এখনো কি আমারই আছে? আমি জানতাম ফারিয়াকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা, কিন্তু ওর সাথে যে এমনটা হয়েছে আমি বুঝতে পারিনি। কি হলো? আপনি চুপ কেন? কিচ্ছু না, চলুন যাই এখন। তারপর সকলে যা যার কাজে গেলাম। সত্যি বলতে আমার আরেকটু কাজে মন বসছে না। ফারিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আমি অনেক বোকা। আমি যদি তখন ফারিয়ার কাছে গিয়ে আবার ভালোবাসার কথা বলবো, না, এটি করা ঠিক হবে না। আমাকে তাহলে ও লোভী বলবে। জানি না কি করব। আমি ধীরে ধীরে কাজ করতে লাগলাম। ফাইলের কাজটি শেষ করলাম। বইটি আমাকে অনেক অনেক সাহায্য করেছে কাজটি করতে। ছোট্ট একটি বই, আমি সম্পূর্ণ ভালো মতো পড়েছি বলে ফাইলের কাজটি শেষ করতে পেরেছি। মনে হচ্ছে কাজটি সম্পূর্ণ নির্ভুলভাবে করেছি। আমি ফাইলটি নিয়ে ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম। ফারিয়ার রুমের সামনে গিয়ে, ম্যাম আসতে পারি? জি আসুন। ম্যাম, ফাইলটির কাজ শেষ করেছি, একটু দেখবেন কাজটি সঠিক হয়েছে কিনা। ফারিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম ফারিয়ার চোখ লাল হয়ে আছে। তার মানে ফারিয়া কান্না করেছে, কারণ ফারিয়া প্রচুর কান্না করলে ওর চোখ প্রচুর লাল হতো। আমি ফারিয়ার চোখের দিকে তাকিয়ে থাকলাম। ফারিয়ার ব্যাপারটা বুঝতে পেরে নিজের চোখগুলো আমার থেকে লুকানোর চেষ্টা করছিল। দিন, ফাইলটি দিন। আমি ম্যামকে ফাইলটি দিলাম। ম্যাম ফাইলটি দেখে বলল, গুড, ভালো কাজ করেছেন, কোনো ভুল হয়নি। সত্যি বলছেন? ঠিক হয়েছে? কার কাছ থেকে সাহায্য নিয়েছেন? ম্যাডাম, কারো কাছ থেকে সাহায্য নেইনি, বই পড়ে ধারণা পেয়েছিলাম। এই ফাইলটি ধরুন, কালকে দুপুরে দিবেন। মনে রাখবেন 1,00,000 টাকার ফাইল এটি। ম্যাডাম, এত বড় কাজ আমাকে দিচ্ছেন, আমি কি পারবো? পারবেন কিনা জানি না, তবে মনে রাখবেন ভুল করলে আপনার চাকরি চলে যেতে পারে। এখন আপনি আসতে পারেন। বুঝতে পারলাম ফারিয়ার মনে আমার জন্য আর কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। যদি এতই ঘৃণা করো তাহলে কান্না কেন করো? আমি মাথা নিচু করে বের হয়ে আসলাম। তারপর সময় মতো অফিসের কাজ শেষে বাসায় আসলাম। বাসায় আসার সময় মনে পড়লো ছোট বোন বলেছিল, ভাইয়া আমার জন্য কিছু খাতা কলম নিয়ে এসো। পকেটে দেখি 200 টাকা আছে। ওই টাকা দিয়ে খাতা কলম কিনে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম বাবা মার মুখে হাসি, কারণ আমি চাকরিটা পেয়েছি। আমাদের দুঃখের দিন শেষ হবে। তারপর ছোট বোন আমার কাছে ছুটে আসলো। বোন এসে বলল, ভাইয়া, আমার প্রাইভেটের 3 মাসের বেতন বাকি। স্যার বলেছে এই মাসে সব বেতন না দিলে যেতে বারণ করেছে। কবে মাস শেষ হবে? আর 3 দিন পর। ওকে, আমি সব দিয়ে দেব। বাবা, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে। মা বাবার ওষুধের কথা বলল, কিন্তু নিজের ওষুধের কথা বলল না। কিন্তু আমি জানি মার ওষুধও শেষ। আচ্ছা মা, আমি কালকে তোমাদের দুজনের ওষুধ এনে দেব, কিন্তু টাকা কোথায় পাবো জানি না। আমার কাছে শেষ 200 টাকাই ছিল, যা দিয়ে বোনের জন্য খাতা কিনেছি। বোনকে খাতা কলম দিলাম। বোন খুশি হয়ে ওর রুমে চলে গেল। বাবা, আয় খাবার খেয়ে নেই। না মা, এখন খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। আমার গলা দিয়ে খাবার নামবে না, কারণ মাথায় সংসার চালানোর চিন্তা।
আমি আর কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম। পরিবারের বড় ছেলেদের কষ্টগুলো হয়তো চার দেয়ালের মধ্যেই থেকে যায়। পেটে ক্ষুধা রয়েছে, তবুও কেন জানি খেতে ইচ্ছে করছে না। মাথার মধ্যে একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আগামীকাল বাবা মার ঔষধ, বোনের টিউশনের খরচ, কলেজের মাসিক খরচ আমি কিভাবে দিব? আমার কাছে তো একটি টাকাও নেই। হঠাৎ আমার রুমে আমার ছোট বোনটি আসলো, হাতে দেখি খাবারের প্লেট। ভাইয়া, তুই আবার আসলি কেন? নাও, খাবারটা খেয়ে নাও। বোন, আমার তো ক্ষুধা লাগেনি, আমি খাবো না, তুমি নিয়ে যাও। এটি বলার পর বোন আমার মাথার কাছে এসে বলল, ভাইয়া, মিথ্যা বলছো কেন? আমি জানি তোমার অনেক ক্ষুধা লাগছে। এটি বলার পর বোন আমার মাথার কাছে এসে বসলো। আরে মিথ্যা বলবো কেন? আমি কি আমার মিষ্টি বোনকে মিথ্যা বলতে পারি? রোদেলাকে আমার বুকে জড়িয়ে নিলাম। আর হ্যাঁ, আমার বোনের নাম রোদেলা। হইছে, আর মিথ্যা বলতে হবে না। তুমি উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। তাই তুই খাইয়ে দিলে ক্ষুধা না থাকলেও খাবো। তাহলে উঠে বসো। তারপর আমি উঠে বসলাম। রোদেলা খাবার আমাকে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা, তুই খাইছিস তো? আমি খাইছি। গুড। আচ্ছা ভাইয়া, একটি কথা বলি। বল। ভাইয়া, আমাদের জন্য তোমার অনেক কষ্ট হয় না? কি বলছিস পাগলি? কষ্ট হবে কেন? আমি রোদেলার মুখে হাত দিয়ে বললাম, এই যে সংসার চালানো, আমার পড়াশোনার খরচ, বাবার ওষুধ, এত টাকা দরকার। আমি জানি ভাইয়া, তোমার অনেক কষ্ট হয় টাকা জোগাড় করতে। আরে পাগলি, কান্না করছিস কেন? আমরা তোমার জন্য কিছুই করতে পারি না, জানো ভাইয়া। আমার অনেক কষ্ট হয় যখন তোমার কাছে টাকার কথা এসে বলি। আমি জানি আমার ভাইয়ার কাছে কোনো টাকা নেই, তবুও আমি স্বার্থপরের মতো এসে তোমার কাছে বলি। এই বোন, কি বলছিস তুই এগুলো? তোরাই তো আমার সব কিছু, তোদের জন্যই তো আমি টাকা উপার্জন করি, আর তুই এখন এগুলো বলছিস? পাগলি বোন আমার, শোন, আমি আর বেকার নেই, আমি চাকরি পেয়েছি। তোর যখন যা দরকার আমার কাছে এসে বলবি, তোর ভাইয়ার কাছে এসে বলবি। আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। আমিও তোদেরকে অনেক অনেক ভালোবাসি রে। তোদের জন্য আমি সব কিছু করতে পারি। তোদের কথা চিন্তা করেই তো আমি আমার ভালোবাসার মানুষটির জন্য দূরে চলে আসছি। তোদের জন্য আমি সব কিছু ছাড়তে পারি রে। মনে মনে ভাবলাম। ভাইয়া, আমার একটা কথা রাখবে? অবশ্যই, বল পাগলি। তুমি বেতন পেলে প্রথমে বাড়ির একটি টিন দিয়ে ঘেরা গোসলখানা দিবে। কেন রে, গোসলখানা দিবে কেন? কারণ পুকুরে গোসল করতে গেলে বখাটে ছেলেরা বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিশ্বাস করুন, বোনের মুখে এই কথাটি শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। রাগে আমার শরীর জ্বলতেছে। কে কে এমন করে আমাকে বল তুই। ভাইয়া, তুমি রাগ করো না, ওরা খারাপ। যদি ওরা তোমার কিছু করে দেয়? আমার কিচ্ছু হবে না, তুই বল, তোকে বিরক্ত কে করে? ভাইয়া প্লিজ, তুমি রাগ করো না। আমি আর পুকুরে যাই না, পাশের বাসায় গিয়ে গোসল করি, কিন্তু গোসল করতে গেলে ওনাদের মুখের দিকে তাকানো যায় না। প্লিজ ভাইয়া, তুমি রাগ করো না। দ্রুত বাড়িতে একটি কল বসাও আর টিন দিয়ে ঘেরা গোসলখানা দিবা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আর কোনো সমস্যা হলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা ভাইয়া, বলবো। তুমি ঘুমাও। তারপর রোদেলা ওর রুমে চলে গেল। আমি আজ ঘৃণিত আমার নিজের কাছে। আমি পৃথিবীতে এমন একটি ভাই, যে ভাই নিজের বোনের মুখে তাকে বিরক্ত করার কথা শুনেও কিছু করতে পারিনি। বোনের জন্য ভালো একটি গোসলখানা দিতে পারি না। আমি কিভাবে এই মুখ বোনকে দেখাবো? এসব কথা ভাবতে লাগলাম, আর নিজের অজান্তেই চোখের পাপড়ি বেয়ে 2 ফোঁটা জল গড়ে পড়ল। এতদিন যেই চাপা কষ্টটা নিয়ে বেঁচেছিলাম, সেই কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেল। 3 বছর পর ফারিয়াকে দেখার পর বুক ফেটে কান্না আসতেছে, কিন্তু জোরে কান্না করতে পারবো না। পরিবারের বড় বেকার ছেলেদের জীবনটাই মনে হয় এমনই হয়। চাকরি না পেলে সমাজের অনেক মানুষের সমালোচনার মুখে পড়তে হয়। ডাকলাম, দেরি করে অফিসে আসলেন কেন? সরি ম্যাডাম, দেরি হয়ে গিয়েছে একটু। কেন দেরি করলেন? আপনার স্ত্রী কি আপনাকে ছাড়ছিল না? ফারিয়া ভেবেছিল আমি হয়তো বিয়ে করেছি। ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? না ম্যাডাম। তাহলে দেরি করলেন কেন? দেরি হয়েছে কারণ ঘুমটা দেরিতে ভেঙেছে। ঘুমাবেন তো চাকরি করতে আসছেন কেন? যত সব। সরি ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে, আর দেরি হবে না।
শুনুন, আর একদিন দেরি করলে চাকরি থেকে বের করে দিব। আপনার চেহারা দেখার জন্য চাকরি দেইনি। ক্ষমা করে দিন ম্যাডাম, আর কখনো দেরি হবে না। মনে থাকে যেন। থাকবে। ম্যাডাম এখন তাহলে আমি আসি, আপনার দেওয়া ফাইলের কাজটি শেষ করতে হবে। আসুন। তারপর যখন বের হয়ে আসতেছি তখন ফারিয়া পেছন থেকে ডাকলো। শুনুন। জি ম্যাডাম। এদিকে আসুন। আমি অবাক হয়ে তাকালাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ফোন দেন আপনারটা। কিন্তু ম্যাডাম কেন? মনে হয় কালকে রাত্রে আমি ফোন দিয়েছিলাম নাকি সেটি চেক করবে। চেক করলে তো ধরা খেয়ে যাব, কারণ কল ডিলিট করিনি আমি। কেন পরে জানবেন, এখন ফোন দিন। তারপর আমি বাধ্য হয়ে ফোনটি দিলাম। লক কি? আমি পাসওয়ার্ড বলার পর ফোনটি খুলে কল লিস্টে গেল। আমি আফসা আফসা দেখতে পাচ্ছিলাম। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া তার সিট থেকে উঠে আমার সামনে আসলো। আমি তাকিয়ে দেখলাম ফারিয়ার রাগে তার মুখ লাল হয়ে আছে। ম্যাডাম। আমাকে ফোন দিছিলেন কেন? না মানে ম্যাডাম খুব জোরে আমাকে থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তো সাহস হলো কি করে আমাকে কল করার? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি মাথা নিচু করে ফারিয়া যে এতটা রেগে যাবে ভাবতেও পারছি না। শোন, তোকে চাকরি দিয়েছি বলে মনে করবি না যে আমি পুরো সবকিছু ভুলে গিয়েছি। তাই পরবর্তীতে আমার ফোনে আবার ফোন করলে তোর চাকরি থেকে বের করবই। আর কি করব জানি না। বুক ফেটে কান্না আসছে আমার, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখলাম। আমাকে মাফ করে দেন, জীবন আর কখনো আমি ফোন দিব না। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে, আর 12টার পর ফাইলটা নিয়ে আসবি। আচ্ছা ম্যাডাম। আমি আর কিছু না বলে নিজেকে ঠিক করলাম, যাতে বাইরের কেউ না বোঝে আমার সাথে কি হয়েছে। আমি বাইরে এসে কারোর সাথে কোনো প্রকার কথা বললাম না, কিন্তু নাবিলা আর নুসরাত ম্যাডাম দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে দেখে আমার কাছে আসলো। কি ব্যাপার, ভেতরে এতক্ষণ কি করলেন? কই কিছু করিনি তো, ম্যাডাম আমাকে কাজ সম্পর্কে কিছু ধারণা দিল। আপনি মিথ্যা বলছেন। আমি স্পষ্ট ফারিয়া ম্যাডামের জোরে কথা বলার শব্দ পাইছি। ম্যাডাম আপনার সাথে অনেক খারাপভাবে কথা বলেছে। আরে না, মিথ্যা বলছি না। খারাপভাবে কথা বলবে কেন? যদি ভিতরে কোনো কিছু নাই হয়ে থাকে তাহলে আপনার মুখে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে, ওটা কিসের? যাদের সাথে কাজ করি তাদের সামনেও আর লজ্জা বলতে কিছু থাকলো না। আমি আর কিছু না বলে চুপ করে মাথা নিচু করে থাকলাম, কারণ অযথা মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ তারা সব বাইরে থেকে শুনতে পেয়েছে। আমি বুঝি না, ম্যাডাম তো এমন না, অনেক ভালো মনের মানুষ, তাহলে আপনার সাথে এমন করে কেন? আমার মনে হয় কোনো কিছুর জন্য ম্যাডাম ওনার উপর রেগে আছে। কি ব্যাপার, আপনি চুপ কেন? বলুন ম্যাডাম কেন আপনার সাথে এত খারাপ ব্যবহার করে? শুনতে চান আপনারা? বলবো, তবে এখন না, ব্রেক টাইমে বলবো। এখন আমাকে ম্যাডামের দেওয়া ফাইলটা তৈরি করতে হবে। এই বলে সোজা আমি আমার সিটে চলে আসলাম, কিন্তু পেছন থেকে ওনারা ডাকতে লাগলো। আমি না শুনে চলে আসলাম। আমার সিটে এসে চুপচাপ ফারিয়ার দেওয়া ফাইলটা বের করলাম। ফাইলের দিকে তাকিয়ে দেখি কোনো কাজই করিনি। করবো কিভাবে? আমি তো কোনো কাজই পারি না। কিভাবে কি করতে হয় জানি না। আমি বোকার মতো ফাইলটা ঘাটাঘাটি করতেছিলাম। কখন যে মনের মধ্যে আটকে থাকা কষ্টে নিজের চোখে পানি এসে ভরে গিয়েছে আমি তা জানি না। চোখের পানি নিজের অজান্তেই আমার গাল বেয়ে পড়তে লাগলো। চোখের পানি মোছার সময় আমি পাশের সিটে আর চোখে তাকিয়ে দেখি সুজাতা নামের মেয়েটি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি দ্রুত নিজের চোখের পানিগুলো মুছে নিজেকে আড়াল করলাম সুজাতা ম্যাডামের কাছ থেকে। এরপর ফাইলের কাজটি নিয়ে ভাবতে ভাবতে কখন যে 12টা বেজে গিয়েছে জানি না। আজকে আবার অফিসের বস মানে ফারিয়ার বাবা করিম চৌধুরী উনি অফিসে আসবেন, কারণ আমার কাছে দেওয়া ফাইলটি নিয়ে কোথায় যেন যাবেন, হয়তো কোনো মিটিং আছে। কিন্তু ফাইলের কোনো কাজই তো আমি শেষ করতে পারিনি। 12:30 বাজ। ফারিয়া ম্যাডাম অনেকক্ষণ আগে ফাইল নিয়ে যেতে বলেছে, আমি যাইনি। কিভাবে যাব? কোনো কাজই। অবশ্যই বলুন। বলবো, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। ওকে বলুন, কি জানতে চান? আপনি কারোর সাথে কথা বলেন না কেন, আর হঠাৎ কেন আমাকে আপনার আন্ডারে নিলেন? আমার ভালো লাগে না, তাই চুপচাপ থাকি। আপনি যেদিন আমার সাথে মিলেমিশে থাকবেন, সবার সাথে ফ্রি হবেন, সেদিন বলবো ফারিয়া ম্যাডাম কেন আমার সাথে এমন করে। যদি আজই সবার সাথে কথা বলি? তাহলে কালকে বলবো। কেন কেন? তা হবে কেন? আমি খেয়াল করলাম ফারিয়া আর চোখে আমার দিকে তাকিয়ে আছে, দেখতেছে আমরা কি করি। তাহলে কালকে বলবেন তো? বলবো, তবে সবার কাছে একসাথে। যদি আপনি তাদের সাথেই কথা বলেন তাহলে সবার কাছে একসাথে বলবো। আচ্ছা, আমি আজই সবার সাথে কথা বলবো। আচ্ছা, তাই হবে। আমাদের হাসাহাসি দেখে আমি বুঝতে পারলাম ফারিয়া রেগে যাচ্ছে। আচ্ছা চলুন আপনাকে বোঝাই কিভাবে কাজ করতে হবে। সেটাই ভালো। তারপর সুজাতা আমার কাজ সম্পর্কে ধারণা দিতে লাগলো। এদিকে 1 ঘন্টা আগেই ফাইলের কাজটি শেষ হয়েছে। স্যার ফাইলটি নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি স্যারকে ডাক দিলাম। স্যার
বলো। স্যার আমার আজকে এখন ছুটির দরকার ছিল। ছুটির কথা শুনে ফারিয়া সকলে আমার দিকে তাকালো। কেন ছুটির দরকার কেন? আসলে স্যার আমার অসুস্থ বাবা মা একা ঘরে, তাদের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, যাও। ধন্যবাদ স্যার। তারপর স্যার চলে গেল। আমি চলে আসার আগে সবাইকে বললাম, শুনুন, সুজাতা আপু আজ থেকে আপনাদের সবার সাথে কথা বলবে। শুধু কথা না, আড্ডাও দিব। এই সত্যি? সত্যি। সেটা তো বুঝলাম, কিন্তু রাজীব ভাইয়া আপনি তো কাহিনী বলেন না। পাশে ফারিয়া দাঁড়িয়েছিল। কালকে ব্রেক টাইমে বলবো, এখন আসি, এই বলে আমি চলে আসলাম। বাইরে এসে সোজা আমি আমার কাজে গেলাম। আমি জানি আমি কিভাবে 10,000 টাকা জোগাড় করব। আমি সোজা ফোন সার্ভিসের দোকানে গেলাম, মানে যেখানে পুরান ফোন কিনে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আমার ফোন বিক্রি করে দেব। ফোনটি কিনছিলাম 30,000 টাকা দিয়ে। অবশ্য ফোনটি আমি কিনিনি, আমার মামা আমাকে কিনে দিয়েছিল। যাই হোক, ফোনের দাম গেল 12,000 টাকা। সেটি বিক্রি করে 12,000 টাকা দিয়ে মেডিসিনের দোকানে গেলাম। সেটি বিক্রি করে 12,000 টাকা নিয়ে মেডিসিনের দোকানে গেলাম। তারপর 6,000 টাকার ওষুধ কিনলাম, মানে 1 মাসের ওষুধ কিনলাম। আর রোদেলায় প্রাইভেটের বেতন সব কিছুতে 5,000 টাকা লাগলো। আর 1,000 টাকা আমার কাছে ছিল, যে টাকা দিয়ে বাজার করলাম। সেখান থেকে আবার কিছু টাকা বাঁচিয়ে বোনের জন্য লাল চুড়ি কিনলাম। বোন আমার লাল চুড়ি খুব পছন্দ করে, কিন্তু অভাবের জন্য কখনো কিনে দিতে পারিনি। যাই হোক, এগুলো নিয়ে বাসায় যেতে লাগলাম। পরিবারের জন্য বাজার, বাবা মার ঔষধ, বোনের সব বেতন পরিশোধ করতে পেরে নিজে এখন একটু পরিবারের বড় ছেলে মনে হচ্ছে। পরিবারের জন্য কিছু করতে পারলে সত্যি মনের মধ্যে একটা প্রশান্তির হাওয়া বইতে থাকে। আমি বাজার নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। আমার হাতে ঔষধ। বাজার দেখে মা ছুটে আসলো। বাজার ঔষধ দেখে মার মুখে একটি স্বস্তির হাসি দেখতে পেলাম, যে হাসিটা দেখার জন্য পৃথিবীর সকল ছেলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা, তুই এত ওষুধ কিনছিস, বাজার করছিস, টাকা পেলি কোথায়? কি যে বলো মা, তোমার ছেলে এখন চাকরি করে, টাকার অভাব। আর এই দেখো, এটি কি? লাল চুরির রোদেলার জন্য। রোদেলা যদি দেখে লাল চুড়ি, তাহলে তো তোর বোন খুশিতে আত্মহারা হয়ে যাবে। ওর জন্য গিফট এটি। ও আসুক কলেজ থেকে, তুমি এখন যাও বাবা, আর তুমি খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। আচ্ছা বাবা। তারপর মা খুশি হয়ে ওষুধ নিয়ে বাবার কাছে গেল। মায়ের মুখের হাসি দেখে মনটা ভরে গেল। আমি এখন রোদেলার ফেরার জন্য অপেক্ষা করতেছি। বোন যে আমার কি খুশি হবে সেটা ভেবে আমার যে কেমন লাগতেছে বলে বোঝাতে পারবো না। আমি এখন রোদেলার জন্য লাল চুড়ি নিয়ে অপেক্ষা করছি। কখন যে আসবে আমার বোনটা, মনে হয় এসেছে, কারণ আমার রুমের বাইরে মার গলার আওয়াজ পেলাম। তুই এসেছিস? কেন? তোর জন্য তোর ভাইয়া সেই কখন থেকে অপেক্ষা করতেছে। ভাইয়া অপেক্ষা করতেছে? হুম। কিন্তু কেন? আর ভাইয়া কোথায়? ওর রুমে আছে, যা, তুই গেলেই বুঝবি। রোদেলা আর কিছু বলে বইগুলো ওখানে রেখে দ্রুত আমার কাছে আসলো। ভাইয়া, তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? করতেছি তো, কিন্তু আমার বোনের তো কোনো খবরই নেই। কিন্তু কেন ভাইয়া, কিছু বলবে? বলবো না, তবে তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ। কি সারপ্রাইজ, বলো আমাকে। বলবো, তবে তার আগে তোকে চোখ বন্ধ করতে হবে। তোর সইছে না বলে বোন আমার দ্রুত বন্ধ করে ফেললো। আমি যতক্ষণ না বলবো চোখ খুলবি না। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করো ভাইয়া। আমি চুরিগুলো রোদেলার মুখের সামনে এনে চুরির ঝুমুর ঝুমুর শব্দ করতে লাগলাম। চুরির শব্দ শুনে তখনই রোদেলা তার চোখ খুলে ফেললো। আর চুরিগুলো দেখে বোন আমার, ও মা, লাল চুড়ি। তোর জন্য। কি সুন্দর চুড়িগুলো। লাভ ইউ ভাইয়া। পাগলি, নে চুরিগুলো পর, এখন দেখি কেমন লাগে আমার বোনকে। তারপর রোদেলা চুরিগুলো পরলো। ভাইয়া, কেমন লাগছে আমাকে? খুব সুন্দর মানিয়েছে তোর হাতে। দেখতে হবে না হাতটা কার্বনের? তাই না? দুষ্টমি অনেক হয়েছে। শোন, তোর সব বেতন পরিশোধ করে দিছি। সত্যি বলছো ভাইয়া? রে পাগলি, সত্যি বলছি। শোন, তোকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। অবশ্য বোন আমার সর্বদা ভালো রেজাল্টই করে। ভাইয়া, অবশ্যই ভালো রেজাল্ট করব। যা, এখন ফ্রেশ হয়ে নে, দুজনে একসাথে খাবার খাবো। তুমি এখনো খাওনি? না, আমার লক্ষ্মী বোনের জন্য অপেক্ষা করতেছিলাম। এই জন্য তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে 5 মিনিট দাও, আমি 10 মিনিটে আসতেছি। এই বলে বোন চলে গেল। বোন দেখে আমার চরম দুষ্ট হয়ে গিয়েছে। তারপর খাবার খাওয়ার পর ফোনের সিমগুলো যত্ন সহকারে মানিব্যাগের ভিতরে রেখে দিলাম, কারণ ফোন তো নেই। এদিকে ফারিয়া বাসায় এসে
না খেয়ে তার রুমে চলে গেল। তার বাবা তাকে আজ বকেছে, এর জন্য ফারিয়া রেগে আছে। তার বাবার প্রতি কোনো রাগ নেই, রাগ শুধু আমার উপর, কারণ বকা খেয়েছে আমার জন্য। ফারিয়া শুধু ভাবছে কিভাবে প্রতিশোধ নিবে। পরের দিন সকাল সকাল আমি অফিসে রওনা দিলাম, কারণ দেরি হলে আর হয়তো চাকরিটা থাকবে না। তাই দ্রুত অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর দেখি সকলে মিলে আড্ডা দিচ্ছে, তার মধ্যে সুজাতাও রয়েছে। কিন্তু সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছে কেন বুঝছি না। যাই হোক, আমি তাদের সামনে গেলাম। এই তো এসে গেছে মিস্টার রাজীব। হাই, কেমন আছো তোমরা? এই তো ভালো, তুমি? কিন্তু কথা হচ্ছে সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছেন যে। ও কেন আসেনি? কেন আসেনি জানি না। ভাই ওইসব বাদ দিয়ে আপনি ফারিয়া ম্যাডাম আর আপনার কাহিনী কি সেটা বলেন। ঠিক, সেটি বলেন। না, এখন না, এখনো সময় হয়নি। আমাদেরকেও বলছিল বলবে। সরি, একটু মিথ্যা বলেছি সবাইকে, তবে এটি সত্য। একদিন আপনাদের সবাইকে বলবো। এটি কিন্তু ঠিক করছেন না। ঠিক বলছেন, চলেন যার যার সিটে যাই। আচ্ছা, ম্যাডামের সাথে আপনার কাহিনী কি বললেন না কেন? আরে বাদ দিন, বলবো সময় মতো। আপনি আমাকে একটি কথা বলেন তো, কি কথা? আপনি কি প্রেমে ছ্যাঁকা খাইছিলেন নাকি, যার জন্যে একা একা চুপচাপ থাকতেন? প্রেম কি তাই বুঝলাম না, আবার ছ্যাঁকা মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কখনো প্রেম করেননি? না, করিনি। আমি ঘাড় বাঁকা করে সুজাতার মুখের দিকে তাকালাম। ঠিক তখনই ফারিয়া অফিসে ঢুকলো আর আমাদের দিকে তাকালো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? না, আমি দেখতেছি এই যুগের মেয়ে নাকি প্রেম করেনি। বিষয়টা খুব রহস্যজনক। জি, আমাকে দেখুন, আমি সিঙ্গেল। বিশ্বাস হচ্ছে না। আমি তো ভাবতাম শুধু ফেসবুক ব্যবহারকারী মেয়েরা সিঙ্গেল, কারণ তাদের বয়ফ্রেন্ড নেই বলেই ফেসবুকে এসে বয়ফ্রেন্ড খোঁজে। আপনার কি ফেসবুক আইডি আছে? আমাদের হাসাহাসি দেখে রাগে ফুলতে ফুলতে ফারিয়া তার রুমে গেল। ফারিয়া রুমে গিয়ে রাগে ফুলতে লাগলো আর ভাবতে লাগলো আমাকে কিভাবে শায়েস্তা করবে। সত্যি বলতে ফারিয়ার মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। ভালোবাসাটা জন্মাবে, তবে সেটি অনেক দেরিতে। এদিকে না, আমার কোনো আইডি নেই, তবে হ্যাঁ, মেয়েদের সম্পর্কে এমন ধারণা ঠিক না। আরে মজা করলাম আর কি। আমি নারী জাতিকে অনেক মর্যাদা করি, কারণ তারা মায়ের জাত। ধন্যবাদ। আমি আর সুজাতা বসে বসে গল্প করছিলাম আর কাজ শিখতেছিলাম। ঠিক তখন পিয়ন আসলো। স্যার, আপনাকে ম্যাডাম ডাকে। আজকে আবার ডাকে কেন? দেখি আজ আবার কি বলে। সাবধানে। ভাই, আজ আবার ডাকে কেন? গিয়ে দেখি কি বলে। আপনার কপালটা খারাপ। পুরা কপাল। থাকেন, দেখি কি বলে। তারপর ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম আসবো? আসুন। এই যে অফিসে ভর্তি হয়েছি না, এখন পর্যন্ত ফারিয়া কখনো আমাকে বসতে বলেনি, আজকেও বলল না। ম্যাডাম আমাকে ডেকেছেন? অফিসে কাজ বাদে এত হাসাহাসি কিসের? কখন হাসাহাসি করলাম ম্যাডাম? আবার মুখের উপর কথা বলেন। আমি নিজের চোখে দেখেছি আপনি কাজ বাদ দিয়ে সুজাতার সাথে মধুর গল্পে আচ্ছন্ন ছিলেন। আসলে ম্যাডাম, কাজের মধ্যে একটি কথাতে হাসছিলাম। এটি হাসাহাসির জায়গা না, কাজ করতে ভদ্রভাবে কাজ করবেন, নিয়ম মেনে কাজ করবেন। জি ম্যাডাম, আর হাসাহাসি করব না। মনে থাকে না যেন। ম্যাডাম, মনে থাকবে। এখন আমি আসি ম্যাডাম। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। কেন ম্যাডাম? কেন আপনাকে বলতে হবে? দাঁড়িয়ে থাকতে বলছি, দাঁড়িয়ে থাকুন। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কেন দাঁড়িয়ে আছি জানি না। হয়তো সুজাতার সাথে হেসে হেসে কথা বলছি বলে দাঁড়িয়ে থাকাটা আমার শাস্তি। 10 মিনিট দাঁড়িয়ে আছি। তারপর ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, এই চেয়ারটা নিয়ে ওইখানে যান। কেন ম্যাডাম? আর একবার যদি প্রশ্ন করেন তাহলে আপনার খবর আছে। আমি আর কিছু না বলে চুপচাপ চেয়ার নিয়ে রুমে একপাশে গেলাম ম্যাডামের কথা মতো। আর এদিকে বাইরে সকলে ভাবতে লাগলো ভিতরে আমি এতক্ষণে কি করি। আমি চেয়ার নেয়ার পর ফারিয়া বলল, চেয়ারে চুপচাপ বসে থাকুন। আমি চুপচাপ বসে পড়লাম, কিচ্ছু বললাম না। কিন্তু ফারিয়ার এইসব করার আগামাথা কিছুই বুঝলাম না। আমাকে বসিয়ে রেখে নিজে তার কাজ করতে লাগলো। আরও আধা ঘন্টা নীরবে বসে থাকলাম, কিন্তু ফারিয়া আর কিচ্ছু বলল না। কিন্তু আমার চোখ হঠাৎ ফারিয়ার চোখের মায়ায় আটকে গেল। ফারিয়ার চোখগুলো টানা হরিণের চোখের মতো, এত সুন্দর চোখ। ওর চোখের দিকে আমি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম। যখন আমাদের রিলেশন ছিল, তাই আমি এক নজরে এসে আগের মতো গালে হাত রেখে নীরবে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া বিষয়টা বুঝতে পারে আমি সে আগের মতো ওর দিকে তাকিয়ে রয়েছি। তাই ফারিয়া আর কাজে মনোযোগ দিতে পারছিল না, এদিক ওদিক করছিল যাতে আমার দৃষ্টি পড়ে। কিন্তু ফারিয়া খুব ভালো করেই জানে আমি কিভাবে ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম। ফারিয়া আর সহ্য করতে না পেরে সিট থেকে উঠে আমার কাছে আসলো। কি ব্যাপার, কি হচ্ছে এটা?
আমার ধ্যান ভাঙল। কি হচ্ছে ম্যাডাম? কিছু বুঝতেছেন না, আমার দিকে তাকিয়েছিলেন কেন? কোথায় ম্যাডাম? আমি তো আপনার পাশে থাকা ওই চমকপ্রদ কলমটির দিকে তাকিয়ে আছি। ম্যাডাম, কলমটা কত দিয়ে কিনেছেন? এখন কি বলবি রে মনে মনে আমি। কি, তুই কলমের দিকে তাকিয়েছিলি? আপনার দিকে তাকাবো কোন দুঃখে? কেমন লাগে দেখো এখন। যান আপনি আমার সামনে থেকে। আমি এই কথাটি শোনার জন্য অপেক্ষা করছিলাম। শোনা মাত্রই আমি দ্রুত রুম থেকে বের হয়ে আসলাম। আমি দ্রুত বেরিয়ে যাওয়া দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। যাই হোক, 1 ঘন্টা পর বাইরে বের হয়ে দেখলাম আরেক ঘটনা। সব স্টাফ বাইরে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে সকলে আমার কাছে আসলো আর খুব কাছ থেকে আমাকে দেখতে লাগলো। লে হালুয়া, ভিতরে ছিলাম এক বিপদে, বাইরে আবার আরেক ঝামেলা। ফরহাদ, ফেরদৌস ভাই, কি হচ্ছে এগুলা? না, দেখতেছি আজকে কোথায় কোথায় থাপ্পড়ের দাগ রয়েছে। এই 1 ঘন্টা ধরে ভিতরে কি করলেন বলেন তো? আরে কিছু না, ম্যাডাম শুধু আমাকে ভিতরে বসিয়ে রেখেছিল। শুধু কি বসিয়ে রেখেছে নাকি অন্য কিছু করেছে? আরে কি বলছেন এগুলো? কি হচ্ছে এখানে? হঠাৎ ফারিয়া রুম থেকে বাইরে এসে বলল। কি হলো বলুন, সকলে এখানে কি করছেন? না ম্যাডাম, কিছু না, এই একটু কথা বলতেছিলাম। ম্যাডাম। ফারিয়া আমার দিকে কেমন যেন তাকালো, তারপর বলল, ওহো আচ্ছা, আপনারা শুনুন, কালকে আমাদের সকালের কুয়াকাটা যেতে হবে, অফিসের কাজের সাথে ভ্রমণ, 10 দিনের সফর, তাই সকলেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম। হঠাৎ ভ্রমণ, আবার অফিসের কাজ, আবার কুয়াকাটা, বিষয়টা কেমন জানি লাগলো আমার কাছে। কালকে সকাল 10টার মধ্যে সকালে চলে আসবেন, তবে এই ভ্রমণ অফিস স্টাফ বাদে বাইরের কেউ এলাও না। এই বলে ফারিয়া তার রুমে চলে গেল। আর এদিকে সকলে তো খুব খুশি, কারণ ভ্রমণে যাবে, তাও 10 দিনের জন্য, অফিস থেকে সব খরচ। আমি অনেক খুশি হলাম, তবে ছোট বোনকে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু বাইরের কেউ তো অ্যালাউ করে না। যাই হোক, বোনকে বলবো নি, অফিসের কাজে বাইরে যাব, ভ্রমণের কথা শুনলে মন খারাপ করবে। তারপর ছুটির সময় আমি ফরহাদ ভাইয়ের কাছে সাহায্যের জন্য গেলাম, কারণ 10 দিনের জন্য বাইরে যাচ্ছি। বাসায় কিছু টাকা না দিয়ে গেলে বাবা মা বোন খাবে কি? ফরহাদ ভাই, আমার একটু সাহায্য করবেন? কি সাহায্য বলুন? আসলে বাইরে যাচ্ছি অনেক দিনের জন্য, তাই বাড়িতে কিছু টাকা দেওয়ার দরকার ছিল। যদি কিছু টাকা ধার দিতেন। না, দিব না। মুখের উপর না করে দিবে ভাবতে পারিনি, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আপনাকে আমি টাকা দিব কেন? ভাই বলে ডাকছি আপনাকে, আর আপনি কিভাবে এসে টাকা চাচ্ছেন? আমাকে কিছু টাকা ধার দিবেন? বলুন কত লাগবে। আমি ফরহাদ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ দিয়ে অঝরে পানি বের হতে লাগলো। আরে কান্না করছেন কেন? 5,000 হলেই হবে। ওকে। ফরহাদ ভাই 5,000 টাকা বের করে দিল। তখনই আবার ফেরদৌস ভাই এসে, ও, আমি তো কারো ভাই না। এভাবে বলছেন কেন? আপনিও তো আমার ভাই। যদি ভাই হতাম তাহলে আমার কাছে এসে টাকা চাইতেন। সরি ভাই, পরের বার যাব। ফরহাদ ভাই হেসে দিল। ফেরদৌস ভাই আরও 5,000 বের করে আমার হাতে দিল। আরে আমার এত টাকা লাগবে না, ধরুন বলছি। এক প্রকার জোর করে আমাকে টাকাগুলো দিল, আর বলে দিল দুজনে টাকা ফেরত দেবার কথা বললে খবর আছে। খুশিতে আমার চোখে পানি টলমল করছে। এরকম সহপাঠীদের সাথে কাজ করলে, এদের মতো ভাই বোন থাকলে পৃথিবীটা কত সুন্দর হতো। যাই হোক, টাকাগুলো নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বোন বাবা মাকে বোঝালাম অফিসের কাজের জন্য বাইরে যাব। তাদেরকে 5,000 টাকা দিলাম, আর 5,000 আমার কাছে রাখলাম। রোদেলাকে বললাম এই কয়দিন কলেজে না যেতে, বাবা আমার কাছে থাকতে বললাম। আর সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোনের কান্না দেখে আর আসতে ইচ্ছে করছিল না, তবুও চলে আসলাম। বোনটা এমনই, আমি কোথাও গেলেই কান্না শুরু করে দেয়। যাই হোক, অফিসের সামনে এসে দেখি সকলে এসে হাজির, শুধু আমি দেরিতে আসছি। আর হ্যাঁ, ফারিয়ার প্রিয় কালার নীল এর পাঞ্জাবি পরে আসছি, কিন্তু ফারিয়া আমার দিকে একবার তাকিয়ে আর তাকালো না। যাই হোক, খারাপ লাগলেও আমি যাওয়াতে বাস চলা শুরু করলো। আমার পাশে সুজাতা এসে বসেছে, আর এটি দেখে ফারিয়ার রাগে ফুলতে লাগলো। আর ফারিয়া একা আমার পাশের বিপরীত সিটে বসেছে। পুরো একটা বাস, যাত্রী মাত্র 7 জন। আমরা সকলে একত্র হলাম, মানে পাশাপাশি বসলাম। ভ্রমণটাকে মজাদার করতে সকলে একত্র হয়ে মজা করতে লাগলো। বিশেষ করে সুজাতা বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, আর ফারিয়া তা দেখে রাগে অন্যদিকে তাকিয়েছিল। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। যেই ফারিয়া আমার আশেপাশে কোনো মেয়েকে আসতে দিত না, সেই ফারিয়ার সামনে এগুলো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন কী পরিমাণ রাগ করতেছে ফারিয়া। যাই হোক, অবশেষে আমরা কক্সবাজার আসলাম। সেখান থেকে জাহাজে উঠলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কিন্তু পানি দেখে আমি অনেক ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। ফারিয়া জানে এটি। আমরা সকলে মিলে জাহাজের কিনারায় এসে উপর থেকে নিচের পানি দেখতেছিলাম। তীর থেকে অনেক দূরে চলে আসছি। তখন
অনেক ক্লান্ত লাগছে আমার, চলেন রেস্ট নিই। চলেন সকলে। তারপর সকলে রেস্ট নিতে যেতে লাগলো। কি হলো, আপনি আসছেন না কেন? আপনারা যান, আমার অনেক ভালো লাগছে, সত্যি আমার অনেক ভালো লাগতেছিল। আচ্ছা থাকেন, আমরা গেলাম। আমি জাহাজের কিনারায় দাঁড়িয়ে দৃশ্য দেখতে থাকি। আমার পিছনে একটু দূরে ফারিয়া দাঁড়িয়েছিল। বাকি সকলে একটু আড়ালে যাওয়ার পর ফারিয়ার মুখে হাসি ফোটে, কারণ ফারিয়া এই সময়টার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, ফারিয়া আমাকে মেরে ফেলার চিন্তা করছিল। তবে এই পরিকল্পনাটা করেছে আবেগের বশে। ফারিয়া নিজেও জানে না সে কি করছে। যাই হোক, সুযোগ বুঝে আশেপাশে কেউ নেই দেখে তখনই ফারিয়া চুপি চুপি দৌড়ায় সোজা আমার কাছে এসে খুব জোরে আমাকে ধাক্কা দিল, যাতে আমি জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাই। কারণ ফারিয়া জানতো আমি সাঁতার জানি না। আমাকে মেরে ফেলতে ফারিয়া ম্যাডাম দৌড়ে এসে আমাকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে আমি ছিটকে গিয়ে জাহাজের কিনারায় থাকা রডের সাথে বাড়ি খাই। বাড়ি খেয়ে আমি রডের উপর দিয়ে সমুদ্রে পড়ে গেলাম। সমুদ্রে পড়ে যাবার সময় আমি মা বলে একটা চিৎকার। সমুদ্রে পড়ে যাবার সময় নিচ থেকে এক মুহূর্তের জন্য আমার দৃষ্টি উপরে যায়। উপরে আমি স্পষ্ট দেখতে পাই ফারিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে আর হাসতেছে, কিন্তু আমার মা বলে চিৎকার দেওয়াটা ফরহাদ, ফেরদৌস ভাইরা শুনতে পায়। এই রাজীব ভাই মা বলে চিৎকার দিল মনে হলো। আমারও তো তাই মনে হলো। চল তো গিয়ে দেখি। তারপর ফরহাদ ভাই আর ফেরদৌস ভাই দৌড়ে আসতে লাগলো। আমার চিৎকারটা জাহাজের অন্য সকলের কানে পৌঁছেছে। এদিকে আমি উপরে ফারিয়াকে দেখতে থাকা অবস্থায় পানিতে পড়লাম। পানিতে পড়ার পর আমি শত চেষ্টা করছিলাম উপরে ভেসে থাকতে, কিন্তু তা পারছিলাম না। গভীরভাবে একটি বাচ্চা শিশুর মতো আমি হাবুডুবু খাচ্ছিলাম। আমার বা পাটি নড়াতে পারছি না। উপরে রডের সাথে বাড়ি খেয়ে পা অবাস হয়ে গিয়েছে। বেঁচে থাকতে চেষ্টা করছিলাম আর আমি জাহাজ থেকে দূরে সরে যেতে লাগলাম। এদিকে ফরহাদ আর ফেরদৌস ভাই এসে দেখে আমার জায়গায় ফারিয়া ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে। আমাকে দেখতে না পেয়ে ওনারা দ্রুত, আমি আর বেশিক্ষণ ভেসে থাকতে পারছিলাম না। আমি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকি। পানিতে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখতে পাই ফরহাদ আর ফেরদৌস ভাই আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু সমুদ্রের ঢেউ এর জন্য তারা দ্রুত আমার কাছে আসতে পারছিল না। তারপর আমার আর কিছু মনে নেই। হ্যাঁ, আমি পানিতে ডুবে যাই, কিন্তু অবাক করে দিয়ে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে সমুদ্রের মধ্যে ছোট্ট একটি স্পিড বোট আবিষ্কার করলাম। আর ফরহাদ ভাই আমার পেটে চাপ দিচ্ছিল। আমার মাথা ছিল ফরহাদ ভাইয়ের কোলে। হো হো আমি কাশি দিয়ে উঠলাম। আমার নাক মুখ দিয়ে পানি বের হতে লাগলো। ওই রাজীবের জ্ঞান ফিরেছে। দেখি দেখি ভাই, আপনার এখন কেমন লাগছে? আমার বুঝতে বাকি রইল না ফরহাদ আর ফেরদৌস ভাই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি ফরহাদ আর ফেরদৌস ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আপনারা না থাকলে আমি এখন আর পৃথিবীতেই থাকতাম না। আরে কান্না করছেন কেন? আমরা না আপনার ভাই? ভাইদের চোখের সামনে এক ভাই মরে যাবে, এটি হতে দেই কিভাবে বলুন? আমি জড়িয়ে রেখে কান্না করতে লাগলাম। আরে এখন আর কান্না করতে হবে না। আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার কিছু হয়নি। আপনাদের মতো ভাই থাকলে আমার কিচ্ছু হবে না। আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আপনারা না আসলে ওনাকে নিয়ে তো আমরা জাহাজে ওঠা পসিবল ছিল না। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে এই জীবনে আমি আপনাদের কাউকে কখনো ভুলতে পারবো না। আপনাদের ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না। আপনাকে ঋণ শোধ করতে হবে না, খালি বেশি কথা বলে। এখন বলেন জাহাজ থেকে পড়লেন কিভাবে? এটি তুই জিজ্ঞাসা করিস কিভাবে পড়ছে? মানে ফারিয়া ম্যাডাম ধাক্কা দিয়ে ফেলেছে। দেখলি না কিভাবে হাসতেছিল ওনাকে ফেলে দেওয়ার পর? ঠিক বলছিস। চল জাহাজে ফারিয়াকে দেখে নিচ্ছি। না, আপনারা কেউ প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না যে আমাকে ফারিয়া ধাক্কা দিয়ে ফেলছেন। কেন বলবো না? না, বলবেন না। কেন বলবেন না? সব আমি পরে বলবো। সবার সামনে যা বলার আমি বলবো। আপনি এমন কেন বুঝি না, সব কিছু নীরবে সহ্য করেন কেন? সব বলবো আপনাদের। আপনারা শুধু বলুন, আপনারা কিছু বলবেন না। আচ্ছা বলবো না, তবে কারণ আমাদেরকে বলতে হবে। আচ্ছা বলবো। তারপর আমরা আবার জাহাজে উঠি। জাহাজের গায়ে ঝুলে থাকা সিঁড়ি বেয়ে আমার উঠতে কষ্ট হচ্ছিল, কারণ বা পা বোধহয় মুচকে গিয়েছে আমার। জাহাজে ওঠার পর সকলে আমাকে ঘিরে দাঁড়ালো। সবার মুখে একটি কথাই, আমি কিভাবে পড়ে গেলাম। আমি ফারিয়ার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু ফারিয়া আমার চোখের দিকে তাকাচ্ছিল না। ফারিয়া অপেক্ষা করছিল আমি কি বলি তা শোনার জন্য। কিভাবে পড়েছি আমি তা শোনার জন্য ফারিয়া অপেক্ষা করছে। আমি যদি সত্যতা বলে দেই তাহলে ফারিয়া কি করবে বুঝতে পারছে না। আমি তখন সবার একটি প্রশ্নের উত্তর দিলাম। আমি জাহাজের আরও কিনারায় যাবার জন্য পা বাড়ালে সামনে পড়ে থাকা পানিতে পা পড়ে আর আমার পা পিছলে গিয়ে আমি জাহাজ থেকে পড়ে যাই। আমি ফারিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বললাম।
কথাটি শুনে ফারিয়া আমার দিকে তাকালো। একটু দেখে পা বাড়াবেন না। যদি আজ আপনার কিছু হয়ে যেত তাহলে আপনার মা বাবাকে আমরা কি জবাব দিতাম? ফরহাদ আর ফেরদৌস ভাই থাকতে আমার কিচ্ছু হবে না। আমি ফরহাদ আর ফেরদৌস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম। ফারিয়া কিছু না বলে ও আড়ালে চলে গেল। হয়েছে, এখন বিশ্রাম নিন। নুসরাত, ওনার বা পায়ে তেল মালিশ করে দাও, পাটা মনে হয় মচকে গেছে। অবশ্যই। তারপর সকলে মিলে আমার সেবা যত্ন করতে লাগলো, কিন্তু কেউ আমার ভিতরে জ্বলতে থাকা আগুনের পাহাড় দেখতে পেল না, কারণ আমাকে মারতে চেয়েছিল। একটা সমাজে আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমার সামান্য কেটে গেলে যে মেয়ে অস্থির হয়ে যেত, আজ সে আমাকে মারতে চেয়েছে। যাই হোক, আমরা সেন্ট মার্টিন আসার পর সকলে বিশ্রাম নিতে গেলাম, কারণ পৌঁছেছি এখানে রাত 8টায়। আমি, ফরহাদ আর ফেরদৌস ভাই এক রুমে একসাথে ছিলাম। 1 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর 9টার সময় আমি বাইরে গেলাম ফেরদৌস ভাইয়ের আনা গিফটটা নিয়ে। পায়ে ব্যথা তবুও গেলাম। কোথায় যাচ্ছেন? তীরে যাচ্ছি সমুদ্রের ঢেউয়ের সাথে কথা বলতে। যান, আমরাও আসতেছি কথা বলার জন্য। ওকে, আসতে থাকুন, আমি যাচ্ছি। এই বলে আমি ধীরে ধীরে সমুদ্রের তীরে এসে দেখি ফারিয়া একা একা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। আমি ফারিয়াকে দেখে এক হাতে গিটার আর এক হাতে পাশের টেবিলে বসে থাকা ফল কাটার ছুরি নিয়ে ফারিয়ার দিকে যেতে লাগলাম। কি ভাবছেন, ছুরি দিয়ে ফারিয়াকে মারবো? হারে না, মারবো না। আমি ছুরিটি হাতে নিয়ে ফারিয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, যে ছেলেটার একটু যন্ত্রণায় যে মেয়েটি অঝরে কান্না করত, আজ সেই মেয়েটি সেই ছেলেটিকে মেরে ফেলতে চেয়েছিল। আমি পিছনে দাঁড়িয়ে কথাগুলো বললাম। ফারিয়া পিছনে তাকিয়ে দেখলো আমি দাঁড়িয়ে রয়েছি। আমাকে দেখা মাত্রই চলে যাচ্ছিল। তখন বললাম, যেও না, 1 মিনিট কথা বলতে চাই। ফারিয়া দাঁড়িয়ে গেল। কি বলবেন বলেন। আমি 1 মিনিট আগের ফারিয়ার সাথে কথা বলতে চাই। মরে গেছে আগের ফারিয়া, নেই সেই আগের ফারিয়া। রাতের অন্ধকারে 4 দেয়ালের মধ্যে চোখের জল ফেলতে ফেলতে সেই ফারিয়া মরে গিয়েছে। জানি অনেক কাঁদছো তুমি। তোমার চোখের জলের সাথে ঝরে গিয়েছে আমার প্রতি তোমার ভালোবাসাটা। শুধু রয়ে গিয়েছে ঘৃণাটা। সেই ঘৃণার জন্য আজ তুমি আমাকে মারতে চেয়েছিলে। ফারিয়ার মুখে কোনো কথা নেই। আমাকে মারতে চাও? একবার বলতে আমি নিজে থেকে তোমার কাছে চলে আসতাম, মেরে দিতে। কেউ জানতো না, কেউ বুঝতেও পারতো না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি ফারিয়ার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম, এই নাও ছুরি, আমার হাতের রগগুলো কেটে দাও। বিশ্বাস করো, আমি একটুও শব্দ করব না। ওই যে দেখছো নারকেল গাছ, ওই গাছের আড়ালে বসে থাকবো যতক্ষণ না আমার মৃত্যু হয়। চোখ ভরা পানি নিয়ে ফারিয়া আমার দিকে তাকালো। ধরো, আমাকে মেরে ফেলো, কেউ জানবে না কে মারছে আমাকে। ফারিয়া কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। চলে যাচ্ছ কেন? মেরে যাও আমাকে, আমি তোমার হাতেই মরতে চাই। আমি কান্না করতে করতে ওখানে বসেই পড়লাম। ওখানে বসে বসে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে কান্না করতে লাগলাম। কান্নার শব্দগুলো বিলীন হয়ে যাচ্ছিল ঢেউয়ের শব্দের সাথে। কিছুক্ষণ পর খেয়াল করলাম ফরহাদ, ফেরদৌস, নাবিলা, নুসরাত, সুজাতা সকলে আমার কাছে আসতেছে। আমি চোখের পানি মুছে গিটারটা নিয়ে বাজাতে লাগলাম। আমি ইউনিভার্সিটি জীবনে অনেক গান করেছি, গিটার বাজিয়েছি, গানের গলাটাও মোটামুটি ভালোই। আমার কাছে সকলে আসার পর, কি ব্যাপার, মনের সুখে গিটার বাজানো হচ্ছে দেখি। আমাদের ভয় পাইয়ে দিয়ে স্যার এখানে বসে বসে মনের সুখে গিটার বাজাচ্ছে। তো কি শুধু গিটার বাজানোই হবে নাকি সাথে গানও হবে? প্রথমত মনের সুখে না, মনের দুঃখে গিটার বাজাচ্ছি। ভাই, তাহলে মনের দুঃখে গিটারের তালে তালে গান হয়ে যাক। গান হতে পারে, তাহলে কি গান গাবো? গানের গলা কিন্তু ভালো না। অবশ্যই, গানের গলা যেমনই হোক। ওকে, তারপর সেই প্রিয় গানটি ধরলাম, যে গানটি ফারিয়াকে শোনাতাম আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন। গিটারের তালে তালে গানটি গাওয়া শুরু করলাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। গানটি বলতে বলতে কখন যে আমার নয়ন বেয়ে পানি বের হয়ে গিয়েছে বুঝিনি। বাহ, অসাধারণ। আমাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারিয়া শুনতেছিল। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? ফারিয়া চলে যাচ্ছিল। তখন আমি বলে উঠলাম, আমার চোখে পানি কেন?
এটির একমাত্র কারণ আপনাদের ফারিয়া ম্যাডাম। আমার এই কথাগুলো শুনে ফারিয়া দাঁড়িয়ে গেল। মানে? আপনাদের ফারিয়া ম্যাডাম ছিল আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস, যেই জিনিসের মূল্য আমি দিতে পারিনি। মানে কি, সব কিছু খুলে বলুন ভাই। আমি গিটারটা বুকে জড়িয়ে নিয়ে আপনাদের ম্যাডামের নয়নের প্রদীপ ছিলাম আমি। আমরা ইউনিভার্সিটি জীবনে একসাথে পড়তাম। পরিচয়টা হয়েছিল আমাদের নবীন বরণ অনুষ্ঠানে। ও পড়তো ইংরেজি ডিপার্টমেন্টে, কিন্তু আমি ছিলাম অন্য ডিপার্টমেন্টে। কিন্তু নবীন বরণ অনুষ্ঠানে হঠাৎ আমাদের দেখা হয়। তারপর? প্রথম দেখাতে অনেক ভালো লেগে গিয়েছিল ফারিয়াকে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কি? আমি ছিলাম গরিব ঘরের ছেলে। ফারিয়াকে পাবার কোনো যোগ্যতাই আমার ছিল না। এদিকে ফারিয়াকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা একের পর এক ছেলে দেখতে থাকে, কিন্তু ফারিয়া পাগলিটা আমার জন্য সবাইকে কোনো না কোনোভাবে রিজেক্ট করে দেয়। কতজনকে রিজেক্ট করবে? এভাবে একদিন ফারিয়া ধরা পড়ে যায় তার বাবার কাছে। তার বাবা বুঝতে পারে যে তার মেয়েটা ইচ্ছে করে সব ছেলেকে রিজেক্ট করছে। তখন ফারিয়া তার বাবাকে আমার কথা বলে, কিন্তু তার বাবা আমার পরিবারের কথা শোনার পর আমাকে সোজা না করে দেয়। অবশ্য পৃথিবীর প্রত্যেকটা বাবা না করে দেওয়ারই কথা, কারণ আমার যে কিছুই ছিল না, কি দেখে তার মেয়েকে আমার হাতে দিবে। তারপর এদিকে ফারিয়াকে তার বাবা না করে দিয়ে ফারিয়াকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না। ফারিয়া আমাকে ফোন করে কান্না করতে থাকে, বলে আমি যেন ওকে নিয়ে আসি, ওকে যেন আমি বিয়ে করি। তারপর কি বলুন? ফারিয়া পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে কান্না করছিল। আমরা দুজনে ছিলাম একজন, একে অপরকে এতটা ভালোবাসতাম, দুজনে কখনো আলাদা থাকতে হবে ভাবিনি। কিন্তু আমি ফারিয়াকে বিয়ে করে কি খাওয়াবো? বেকার ছেলে আমি, বাবার ঘাড়ে বসে খাই, সংসারের বাতি জলে নিভে। এখানে কিভাবে আমার পাগলিটাকে খুশি রাখবো? তারপর ফারিয়ার বিয়ের আগের দিন রাত্রে আমরা দুজনে আমাদের ভালোবাসাকে সার্থক করতে বাসা থেকে বের হয়ে যাই। পালিয়ে যাব দুজনে, এটি ঠিক করি। আমার চোখ দিয়ে পানি বের হতে থাকলো। পিছনে নীরবে অঝরে কান্না করতে থাকে ফারিয়া। তারপর কি হলো ভাইয়া? কিন্তু প্রভু চাচ্ছিল না আমরা এক হই। প্রভুর খেলার জন্য আমি পিছিয়ে আছি। ফারিয়া অপেক্ষা করতে থাকে মাঝরাতে আমাদের বলে রাখা জায়গায়, কিন্তু আমি ফারিয়ার কাছে যেতে পারলাম না। স্বার্থপরের মতো নিজের ভালোবাসাকে রেখে আমি চলে আসি, আর ফারিয়া পাগলিটা আমার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু কেন আপনি ফিরে আসলেন ফারিয়াকে রেখে? রাতটি ছিল বুধবারের রাত, আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। সেই রাত্রে দুইটি ঘটনা ঘটে। একটি হলো ফারিয়া আমার কাছে চলে আসে, আর ফারিয়ার কাছে যাওয়ার পথে আমার ফোনে একটি ফোন আসে। কার ফোন ছিল? সেই ফোনটি ছিল আমাকে ফিরে নেবার যন্ত্র। ফোনটির ওপাশে মানুষটির কথাগুলো আমাকে বাধ্য করেছিল আমার ভালোবাসাকে রেখে ফিরে আসতে। কে ছিল? কে ফোন করেছিল? আর ফোন করে কি বা বলেছিল যার জন্য আপনাকে ফারিয়াকে রেখে ফিরে আসতে হয়েছিল? ফোনটি করেছিল আমার মা। মা? আমি প্রায় ফারিয়ার কাছে চলে এসেছিলাম, কিন্তু পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। ফোনটি বের করে দেখি মা ফোন করেছে। কলটি রিসিভ করতেই মা কান্না করতে করতে বলে, বাবা তুই কোথায়? দ্রুত বাসায় আয়, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। মার কথাটি শোনার পর আমি না কিছু সময়ের জন্য আমি ভুলে যাই আমি এখানে কেন এসেছিলাম। বাবার হার্ট অ্যাটাকের কথা শোনার সাথে সাথে আমি দৌড়ে বাসায় চলে আসি। অবাক চোখে সকলে আমার দিকে তাকিয়ে থাকলো। পেছনে ফারিয়া কথাটি শোনার পর বালিতে বসে পড়ে। আমার মনে হয় না পৃথিবীর কোনো ছেলে তার বাবার হার্ট অ্যাটাকের কথা শোনার পর দাঁড়িয়ে থাকতে পারবে, তার কাজ নিয়েই থাকতে পারবে না কেউ, যতই শেষে বিজি থাকুক। বাবার অসুখের কথা শোনার পর কোনো ছেলে থাকতে পারবে না, তাই আমিও পারছিলাম না। দৌড়ে চলে এসেছিলাম বাবার কাছে। আমার ভালোবাসাকে নিঝুম রাত্রে একা রেখে আমি চলে আসি। কিন্তু ভাইকে আপনি তো ফোন করে ফারিয়াকে সবকিছু বলতে পারতেন। সেটাও পারিনি আমি, কারণ ওই যে বললাম, আল্লাহ হয়তো চাচ্ছিল না আমরা এক হই। পাগলের মতো দৌড়ে আসার সময় আমার পকেট থেকে ফোনটা কোথায় যেন পড়ে গিয়েছিল। তাহলে তারপর কি হলো? আমি বাসায় এসে দেখি মা আর ছোট্ট বোনটা বাবার মাথায় পানি দিচ্ছে। আমি আর দেরি না করে বাবাকে কোলে করে উঠিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আসার পর পকেটে হাত দিয়ে দেখি ফোনটি নেই। বাবাকে ডাক্তাররা দেখতে থাকে। আমার হাতে তখনও সময় ছিল ফারিয়ার কাছে যাওয়ার। তাহলে গেলেন না কেন? আমি যেতে পারিনি। যাবার জন্য আমি পা বাড়ালে পিছন থেকে মা বলে ওঠে, বাবা তুই কোথায় যাচ্ছিস? এখানে বসে থাক, তুই ছাড়া আমাদের কি আছে বল? আল্লাহর কাছে দোয়া কর তোর বাবা যেন ঠিক হয়ে যায়। এই বলে মা আমার হাতটি শক্ত করে ধরে রাখে।
পাশে এসে ছোট বোন আমাকে জড়িয়ে ধরে বসে থাকে। আমি তখন আর পারিনি মার শক্ত করে ধরে রাখা হাতটি খুলে দিতে, পারিনি আমি বোনের বন্ধনকে ছিনিয়ে দিতে। থেকে যেতে হয়েছে আমাকে। এদিকে আমাকে দেখতে না পেয়ে ফারিয়া আমাকে ফোনের উপর ফোন করতে থাকে, কিন্তু শুধু রিং হতে থাকে, রিসিভ করার মতো কেউ নেই ফোনের কাছে। ফারিয়া আমাকে ভুল বুঝতে থাকে, আমাকে প্রতারক ভণ্ড ভেবে অঝরে কান্না করতে থাকে সেখানে বসে বসে। হ্যাঁ, ভণ্ড আমি, প্রতারক আমি। সারা রাত ফারিয়া সেখানে বসে বসে কান্না করতে থাকে আর পথের দিকে তাকিয়ে ভাবছিল এই হয়তো আমি আসব। আমাকে ফোনে ফোন দিতে থাকে, কিন্তু আমার বাটন ফোন ছিল, দ্রুত চার্জ শেষ হয়ে আমার ফোনটি বন্ধ হয়ে যায়। নাম্বার বন্ধ পাবার পর ফারিয়ার কান্নার পরিমাণ বেড়ে যায়। ভেঙে দিয়েছিলাম আমার প্রতি ফারিয়ার বিশ্বাসকে, কষ্ট দিয়েছি ওর কোমল মনে, কাঁদিয়েছি অঝরে আমি ওকে। কিন্তু আপনি তো পরে ফারিয়ার কাছে যেতে পারতেন, যেহেতু ফারিয়া ওইখানে সারা রাত ছিল। তাও পারিনি আমি, কারণ বাবাকে দেখার পর ডাক্তার আমাদের কাছে এসে বলে, এবারের মতো আপনার বাবা বেঁচে গিয়েছে, খেয়াল রাখবেন উনি যেন কোনো বিষয় নিয়ে আর চিন্তা না করেন। আচ্ছা, আমার বাবা এখন কেমন আছে? ভালো আছে, কিন্তু কিন্তু কি? আপনার বাবা আর বিছানা থেকে উঠতে পারবে না। উনি ঘরে পড়ে গিয়েছে, উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। কি বলছেন এগুলো আপনি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ বাবাই ছিল আমাদের সংসারের একমাত্র পরিচালক। কি? আপনি এগুলো? দেখুন, সব আল্লাহর হাতে, আল্লাহর উপর ভরসা রাখেন। বাবা, এ কি হলো রে আমাদের? তোর বাবা কি কখনো আর ঠিক হবে না? মা, তুমি কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তাই আর যেতে পারিনি ফারিয়ার কাছে। বাবা মা বোনকে এই অবস্থায় রেখে যদি আমি চলে আসতাম, তাহলে আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করতো না, এই সমাজ এই জাতি আমাকে ক্ষমা করতো না। তাহলে আপনারা দুজনে এক হতে পারলেন না কেন? না, শেষ হয়ে যায় আমাদের ভালোবাসা। ফারিয়া ওখানে বসে বসে সারা রাত কান্না করতে থাকে। সকালে ফারিয়া শেষ চেষ্টা করে আমার ফোনে, নাম্বার বন্ধ পেলে তার বাবাকে ফোন করে, আর তার বাবা এসে ফারিয়াকে নিয়ে যায়। এভাবেই শেষ হয়ে যায় আমাদের ভালোবাসা। পিছনে দাঁড়িয়ে ফারিয়া এইসব শোনার পর সহ্য করতে পারছিল না। ফারিয়া দৌড়ে তার রুমে গিয়ে অঝরে কান্না করতে থাকে। পরের দিন আমার কাছে খবর আসে ফারিয়ার বিয়ে। আমার বুঝতে অসুবিধা হলো না, ফারিয়া আমার উপর রেগে তার বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি আর ফারিয়ার সামনে যেতে পারিনি, কারণ ফারিয়ার মনে আমার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা মরে গিয়েছিল। তার মনে শুধু জমে রয়েছে আমার প্রতি ঘৃণা আর ঘৃণা। সকলে নীরবে মন খারাপ করে বসে থাকলো আমার ভালোবাসার কাহিনী শোনার পর। তারপর আমি আর কখনো ফারিয়ার খবর নিইনি, আর ফারিয়াও ঘৃণার জন্য আমাকে খবর নেয়নি। যদি ফারিয়া একবার আমার খবর নিত, তাহলে কখনো ফারিয়া বিয়েতে রাজি হতো না। বুঝলাম। এর জন্যই ফারিয়া ম্যাডাম আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। এর জন্যই ফারিয়া সমুদ্রে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিতে চেয়েছিল। ফারিয়ার মনে যতটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে বলে ফারিয়া আমাকে মারতে চেয়েছিল। ফারিয়া ঠিকই করেছে, কারণ আমি বেঈমান প্রতারক। ওর ভালোবাসার মর্যাদা আমি দেইনি। প্লিজ প্লিজ, আপনাদের সকলের কাছে হাত জোর করে বলছি, আপনারা ফারিয়াকে কেউ কিচ্ছু বলবেন না। আমি দিব্যি আপনাদের কাছে। মানে কি? কেন বলবো না? কারণ আমি চাই না। আপনারা কথা দিন কেউ কিছু বলবেন না। কি হলো, কথা দিন। একে একে সকলে কথা দিল। এদিকে ফারিয়া সব শোনার পর তার রুমে এসে কান্না করতে থাকলো। কি করেছি আমি? ভুল বুঝে এতটা বছর আমার ভালোবাসা থেকে দূরে ছিলাম, একবারও তার খবর নিইনি। আমি আমার পাগলকে মেরেছি, এই হাত দিয়ে থাপ্পড় মেরেছি, এই হাত দিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছি। এই বলেই ফারিয়া ও দুই হাত দিয়ে আয়নার উপর থাপ্পড় মারল। সঙ্গে সঙ্গে আয়না ভেঙে ফারিয়ার দুই হাত কেটে অঝরে রক্ত পড়তে থাকে। ফারিয়া পাগলের মতো করতে থাকে, কাটা হাত তার বুকে রেখে কান্না করতে থাকে। আয়না ভাঙার শব্দে ফারিয়ার রুমে হোটেলের কর্মচারীরা যায়। তারা গিয়ে এসব দেখার সাথে সাথে ফারিয়ার হাত চেপে ধরে যাতে রক্ত না পড়ে। তারা দ্রুত ফারিয়ার হাত ব্যান্ডেজ করে দেয়। তারপর ফারিয়া ক্লান্ত হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত ফারিয়া আমাকে নিয়ে আবল তাবল বলতে থাকে। আমি জানতাম ফারিয়া সত্যটা শোনার পর নিজেকে ঠিক রাখতে পারবে না, তাই সবাইকে বলতে বারণ করেছি। যাই হোক, আমরা সকলেই রুমে চলে আসি। তারপর যা যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি।
কিন্তু ফারিয়া যে তার হাত কেটেছে আমরা জানতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আমরা সকলে সমুদ্রের তীরে গিয়ে হ্যান্ডবল খেলতে থাকি। অবশ্য ভুল বলেছি, আমি খেলছিলাম না, কারণ আমার তো পা মচকে গিয়েছে। ফরহাদ, নাবিলা ওনারা খেলতেছিল। আমি বসে বসে তাদের খেলা দেখতে থাকি। আমার পাশে সুজাতা বসেছিল। সুজাতা খেলা পছন্দ করে না, তাই খেলছিল না। ফারিয়ার ঘুম দেরিতে ভাঙে। তারপর যখন ফারিয়ার ঘুম ভাঙে তখন ফারিয়া বাইরে এসে দেখে সকলে খেলা করছে, কিন্তু ফারিয়ার ব্যান্ডেজ দেখে আমি অবাক চোখে তাকিয়ে থাকি। সকলে খেলা বাদ দিয়ে ফারিয়ার কাছে যায়। ম্যাডাম, আপনার 2 হাতে ব্যান্ডেজ কেন? আমি অবশ্য চোখ ফিরিয়ে নেই। যদি তাকে রয়েছি দেখে তাহলে হয়তো রেগে যাবে। 2 হাতে ম্যাডাম কাটলো কিভাবে? কিভাবে জানি না, তবে কেটে গেল। আমার বুঝতে অসুবিধে হলো না ফারিয়া মিথ্যা বলতেছে, কারণ ওর মিথ্যা বলাটা আমার থেকে বেশি কেউ ধরতে পারে না। তাহলে কি ফারিয়া আমার উপর রেগে নিজের হাত কেটেছে? তাই মনে মনে আমি একটি সিদ্ধান্ত নিলাম, আমি এই চাকরিটা থেকে রিজাইন নেব, কারণ ফারিয়া আমার উপর রেগে কখন নিজের ক্ষতি করে জানি না। তোমরা খেলা বাদ দিলে কেন? তোমরা খেলো। তারপর সকলে আবার খেলায় ব্যস্ত হয়ে পড়ল, আর সুজাতা আমার পাশে এসে আবার বসলো। এটি দেখে ফারিয়া কিছুটা রেগে গেল, কিন্তু আমার দৃশ্য ফারিয়ার উপর ছিল না। আমার চোখ ছিল ব্রিজের উপর, ছোট্ট ফুটফুটে বাচ্চা একটি মেয়ের উপর। মেয়েটি কিছু ফুল এনে বিক্রি করেছিল। দৃশ্যটা দেখে আমার মনটা ভালো হয়ে যায়। এদিকে আমার পাশে সুজাতাকে বসতে দেখে ফারিয়াও আমার পাশের সিটে বসার জন্য আসতে থাকে। ফারিয়া আমার পাশের সিটে এসে যেই বসে, আমি সিট থেকে উঠে গিয়ে ওই বাচ্চা মেয়েটির কাছে চলে যেতে লাগলাম। আর ফারিয়া ভাবলো ওর জন্য আমি উঠে গেলাম, তাই ফারিয়া মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে দেখলো আমি বাচ্চা মেয়েটির কাছে গিয়েছি, তখন তার ভুল ভাঙে। সুজাতা আর ফারিয়া আমার দিকে তাকিয়ে দেখতেছিল আমি কি করি। আমি বাচ্চা মেয়েটির কাছে যাবার পর, এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম লতা। আপনি কি ফুল নেবেন? নামটা যেমন সুন্দর, দেখতেও রসগোল্লার মতো সুন্দর। নিব তো। তার আগে বলো তোমার বাসা কোথায়, আর তুমি কি করো? আমার বাসা এখানে। আমি আমার গাছের ফুল বিক্রি করি। তাই? কেন, পড়াশোনা করো না? না, করি না। আচ্ছা, আপনি কয়টা ফুল নেবেন? সবগুলোর দাম কত? 150 টাকা। আপনি সবগুলো নেবেন? সবগুলো নিব। আমি 200 টাকার নতুন নোট ওর হাতে ধরিয়ে দিলাম। লতা ফুলগুলো আমার হাতে দেবার আগে আমি বললাম, ফুলগুলো আমার হাতে দেবার সময় তুমি বলবা আই লাভ ইউ। আচ্ছা। এই বলে লতা ফুলগুলো আমার হাতে দিয়ে বলল, আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু। আমি বুঝলাম লতা আই লাভ ইউ এর মানে বোঝে না, বাচ্চা তো তাই। এগুলো শুনে সুজাতা আর ফারিয়া হাসতে লাগলো। কিন্তু ভাইয়া, আমার কাছে তো ভাঙতি টাকা নেই। সমস্যা নেই, তুমি প্রতিদিন তোমার গাছের ফুল আমার কাছে বিক্রি করবা। এখন তুমি 200 টাকা রেখে দাও। সত্যি? সত্যি। এরপর মেয়েটি খুশিতে টাটা বলে চলে গেল, আর আমি ফুলগুলো হাতে নিয়ে হাসতে হাসতে এদিকে আসতে লাগলাম। আমি দেখলাম ফারিয়া আমার পাশে সিটে বসেছে, কিন্তু ফারিয়ার মুখে মুচকে হাসি ছিল, যেই হাসিটা আজ 3 বছর পর আমি ফারিয়ার মুখে দেখলাম। আমি ফুলগুলো নিয়ে এসে সুজাতাকে দিলাম। মন চাচ্ছিল ফারিয়াকে দিতে, কিন্তু ফারিয়া যদি রেগে যায় এই ভেবে দিলাম না। ধন্যবাদ। ওয়েলকাম। এটি দেখে ফারিয়া ওখান থেকে উঠে চলে গেল। আমার কেন জানি মনে হলো ফারিয়া ফুলগুলো নিতে চাইছিল। তারপর আর সারাদিন ফারিয়াকে দেখিনি। যাই হোক, আমি বুঝতে পারছিলাম ফারিয়া আমার জন্য বিরক্ত। তাই আমি ঠিক করলাম আজ রাতে ফারিয়ার রুমে গিয়ে রেজাইনের কথা বলবো। তারপর রাত্রে আমি ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম, তুই আমায় কামড় দিবে না তো? না, তোমাকে কামড়াবে না, আমি আছি না। আচ্ছা লতা, তোমার ফুলের দাম কত দিব? 100 টাকা। 100 টাকা কেন? এতগুলো ফুল মাত্র 100 টাকা? আমার তো 100 টাকাই লাগবে। 100 টাকা লাগবে কেন? পরে বলবো, এখন দাও ভাইয়া। লতা আমার দিকে হাত বাড়ালো। আমি পকেট থেকে 500 টাকার নোট বের করে ওর হাতে দিলাম। আমার কাছে বেশি টাকা ছিল না, তাই 500 টাকার বেশি দিতে পারলাম না। এত টাকা কেন? আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙটি লাগবে না, তুমি রেখে দাও। আচ্ছা। এই বলে দ্রুত টাকাটা নিয়ে লতা চলে গেল। বুঝি না মেয়েটি এত দৌড়ের পার থাকে কেন। তারপর আমি ফুলগুলো নিয়ে সুজাতার দিকে ঘুরলাম আর বললাম, আমার জন্য তোমার মন খারাপ তাই না? এই নাও ফুলগুলো তোমার জন্য। এখন আশা করি মনটা ভালো হয়েছে।
এগুলো শোনার পর ফারিয়ার রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি যখন ফারিয়াকে দেখলাম তখন দ্রুত ফারিয়ার কাছে গেলাম। সুজাতা, তুমি থাকো, আমাকে একটু যেতে হবে, এই বলে সুজাতার কাছ থেকে চলে আসলাম। ফারিয়ার কাছে যাবার পর, ম্যাডাম, আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি। দেখতেই পেলাম, কি করছিলেন? মানে ম্যাডাম, বুঝলাম না। বুঝতে হবে না আপনার, আসুন আমার সাথে। জি ম্যাডাম, চলুন। তারপর ফারিয়া আমাকে 10 মিনিট ধরে হাঁটালো। আমার পায়ে এমনি সমস্যা, তবে অনেকটা ঠিক হয়ে গিয়েছে, তেমন সমস্যা হচ্ছিল না হাঁটতে। তবে ফারিয়ার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, রেগে বোমা হয়েছিল। রাগার কারণ আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, তবে অনেকদিন পর ফারিয়ার সাথে পাশাপাশি হাঁটতে আমার অনেক ভালো লাগছিল। তবে আগের মতো হাতে হাত নেই, আগের মতো ভালোবাসাটাও নেই। তারপর ম্যাডাম হঠাৎ বলে উঠল, সুজাতার সাথে আপনার কি চলছে? মানে ম্যাডাম, বুঝলাম না। আমি না বোঝার মতো কিছু বলিনি। কি চলবে ম্যাডাম সুজাতার সাথে? ফুল দেওয়া, পাশাপাশি বসে হাসাহাসি করা, মনে করছেন কিছু বুঝি না? ম্যাডাম, কি বলছেন এগুলো? বন্ধু হিসেবে আমি ওনাকে ফুল দিয়েছি, শুধু বন্ধু উনি আমার। বন্ধু না? বুঝলাম না ফারিয়া কেন এমন করছে। সে আগের দিনের মতো আমি কোনো মেয়ের সাথে কথা বললে এভাবে আমাকে বলতো, তাহলে কি ফারিয়া জেলাস ফিল করতেছে? তাই আমি সুযোগ বুঝে বলে দিলাম, ম্যাডাম, আমাদের মধ্যে যদি কিছু চলেই তাহলে আপনার কি? আমাদের মধ্যে কিছুই তো হতেই পারে। দাঁড়ান, কি বললেন আপনি? শুনুন, আমার অফিসে এগুলো কিছু চলবে না, ভদ্রভাবে কাজ করতে হবে। সরি ম্যাডাম, প্রচুর রেগে গিয়ে বলে আমি আর কিছু বললাম না। কিন্তু আমি বুঝতে পারলাম আমার আর সুজাতার মিলামেশা ফারিয়া সহ্য করতে পারছিল না। শুনুন, ওই যে দেখছেন কৃষ্ণচূড়া ফুল গাছ, গাছে অনেক ফুল রয়েছে, যান গাছে উঠে আমার জন্য ফুল পেড়ে আসুন। মানে কি ম্যাডাম? আমি তো গাছে উঠতে পারি না, আপনি জানেন, আর আমার পায়ের অবস্থা তো আপনি জানেন। আপনার এত কথা তো শুনতে চাচ্ছি না, পারতে বলছি পারবেন। বুঝতে পারলাম ফারিয়াকে রাগিয়ে দিছি বলে আমাকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করতে বলতেছি। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, যান ফুল পেড়ে নিয়ে আসুন। আমি আর কি করব? গাছে উঠতে পারবো না জেনেও ব্যর্থ চেষ্টা করার জন্য গাছের নিচে গেলাম। এত মোটা গাছ, আমি কি উঠতে পারি? গাছ বেয়ে গাছে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। এটি দেখে ফারিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল। আমি ফারিয়ার হাসি দেখে হাঁ করে তাকিয়েছিলাম, কারণ ফারিয়ার হাসি ছিল অপূর্ব। তাকিয়ে আছি এটি বুঝতে পেরে ফারিয়া হাতে আঙ্গুলে ইশারা করে বলল গাছে উঠতে। আমি এবার ইচ্ছা করেই গাছে ওঠার চেষ্টা করে পড়ে যাচ্ছিলাম, কারণ এটি দেখে ফারিয়া অনেক হাসতেছিল। পাগড়িটার হাসি দেখার জন্য আমি বারবার নাজেহাল হচ্ছিলাম ইচ্ছা করে। এগুলো দেখে ফারিয়া হাসতে হাসতে নিচে বসে পড়ল। আমি ফারিয়ার হাতে ফুল দিতে চাচ্ছিলাম, গাছে তো উঠতে পারবো না, তাই হাতে একটি পাটখেল মানে ভাঙা ইট নিলাম। ভাঙা ইট ছুঁড়ে মেরে গাছ থেকে ফুল পাড়তে চেয়েছিলাম। তখন ফারিয়া এটি দেখে বলে উঠল, এই যে মিস্টার, মাটিতে পড়া ফুল আমি নিব না। কিন্তু আমার কাছে খুশির কথা হলো 3 বছর পর ফারিয়া আমাকে মিস্টার বলে ডাকলো। আগে প্রায়ই মিস্টার বলতো। ম্যাডাম, পারছি না তো। পারবেন না বললে হবে না, আমার ফুল লাগবেই। পড়লাম মহা বিপদে। আবার গাছে ওঠার চেষ্টা করতে লাগলাম, আর ফারিয়া দূরে দাঁড়িয়ে হাসতে লাগলো। কিন্তু তখন দূর থেকে কে যেন ভাইয়া ভাইয়া বলে ডাকছিল। ভাইয়া ভাইয়া কান্না জড়িত কণ্ঠে ডাকতেছিল। আমি তাকিয়ে দেখি সেই বাচ্চা লতা মেয়েটি। লতা কান্না করতে করতে দৌড়ে আমার কাছে আসছিল, কিন্তু লতা কান্না করছে কেন বুঝলাম না। একটু আগেই তো মেয়েটি কত সুন্দর করে হাসতেছিল। যাই হোক, এটি দেখে ফারিয়া আমার কাছে আসলো, আর লতা আমার কাছে এসে কান্না করতে করতে বলল, ভাইয়া। কি হয়েছে মামুনি, কান্না করছো কেন? ভাইয়া আমাকে না মারছে। লতা নিঃশ্বাস টেনে টেনে কান্না করতে করতে বলল, বুঝলাম অনেকক্ষণ ধরে কান্না করতেছে। ওর মুখে স্পষ্ট 5টি আঙুলের দাগ দেখতে পেলাম, লাল হয়ে রয়েছে। কে মেরেছে তোমাকে? একটি ছেলে আমাকে মারছে আর টাকা নিয়ে গেছে। কি? কোন ছেলে মারছে? আর টাকা নিল কেন? আমি টাকা নিয়ে বাসায় যাচ্ছিলাম, তখন বড় একটি ভাইয়া আমাকে ডাক দেয়, তারপর আমার হাত থেকে টাকা চায়। আমি দেই নাই বলে আমাকে মারছে আর টাকাগুলো কেড়ে নিয়ে গেছে। চলো তো দেখি কোন ছেলে। ভাইয়া চলো। তারপর আমি আর লতা যেতে লাগলাম। পেছন থেকে ফারিয়া বলল, এই দাঁড়াও, আমিও যাব। তারপর আমি, ফারিয়া আর লতা যেতে লাগলাম। আমি বুঝতে পারলাম বকাটে ছেলে হয়তো লতার কাছে 500 টাকার নোট দেখে কেড়ে নিচ্ছে।
তারপর আমাদেরকে লতা সেই জায়গায় নিয়ে গেল। জায়গাটা ফাঁকা, লোকজন নেই, তাই হয়তো ছেলেটা সুযোগ পেয়েছে। ভাইয়া, ছেলেটি এখানে পলিথিনে কি যেন খাচ্ছিল। মামনি, তুমি কান্না করো না, আমি দেখতেছি। আমি জানি ছেলেটি এখন পালাইছে। ছেলেটি যে গাঁজাখোর সেটি আমি বুঝতে পেরেছি। ভাইয়া, ছেলেটি কোথায়? মনে হয় চলে গিয়েছে। আমি এই বলাতে লতা আরও জোরে কান্না করতে থাকলো। শয়তান ছেলেটা খুব জোরেই ওকে মেরেছে। ভাইয়া, আমার মায়ের জন্য 100 টাকা দরকার ছিল ওষুধের। এখন আমি ওষুধ নিয়ে যাব কিভাবে? তার মানে মার ওষুধের জন্য লতা আমার কাছে 100 টাকা চেয়েছিল। তুমি চিন্তা করো না, চলো, তোমার মার ঔষধ আমি কিনে দিচ্ছি। সত্যি তুমি কিনে দেবে? দিব তো, চলো, ওষুধ কিনে তোমার বাসায় যাব। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। শুধু ধন্যবাদ? আই লাভ ইউ বলো আর পাপ্পি দাও। আচ্ছা, আই লাভ ইউ। এগুলো দেখে ফারিয়া হেসে উঠল। তারপর আমি, ফারিয়া, লতা ওষুধ কিনতে গেলাম। ওষুধ কেনার পর ফারিয়া আমাকে বলল, ধরেন। ফারিয়া তার ফোনটি আমাকে দিল। ফোন কেন? ফোনটি নিয়ে বিকাশ থেকে 10,000 টাকা তুলে আনবেন। টাকা কেন তুলবেন? সেটা কি আপনাকে বলতে হবে? সরি ম্যাডাম। যান। তারপর ফারিয়ার ফোনটি নিয়ে আমি বিকাশ থেকে টাকা তুলে এসে ম্যাডামকে দিতে গেলাম। ধরুন ম্যাডাম। আপনার কাছে রাখুন, আর লতার বাসায় গিয়ে লতার মার হাতে টাকাগুলো দেবেন। আমি অবাক চোখে ফারিয়ার দিকে তাকিয়ে রয়েছি। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ কেন? এই যে লতার পরিবারকে সাহায্য করার জন্য। আপনার মতো যদি সকলে এভাবে কিছু দিয়ে সাহায্য করত, তাহলে আজ বাংলাদেশে কেউ অনাহারে থাকতো না। হয়েছে, চলুন এখন। তারপর আমরা 3 জন লতার বাসায় গেলাম। লতাদের বাসা সাপড়ার অতি সাধারণ একটি ঘর। লতা তার মাকে বাইরে ডেকে আনলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তোমরা কে বাবা? আন্টি, আমরা এখানে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছি, কিন্তু আপনার মিষ্টি মেয়ের মিষ্টি কথা আমাদের মন জয় করে নিয়েছে। তা ঠিক বলেছ, ও মানুষকে খুব হাসাতে পারে। ও বাবা, তোমাদের কথায় যে বসতে দিই, ভাঙা বাড়ি আমার। লতা তার মার হাত ধরে দাঁড়িয়ে মিটিমিটি হাসতেছে। আন্টি, সমস্যা নেই। আন্টি, আপনি এখন কেমন আছেন? জি মা, মোটামুটি ভালো। তোমরা কেমন আছো? জি, আমরাও ভালো আছি। মা, জানো এই ভাইয়া না তোমার জন্য ওষুধ কিনে দিয়েছে। তাই? এসবের কি দরকার ছিল বাবা? এটা আমাদের কর্তব্য ছিল, কিন্তু আপনি যদি এটি রাখেন তাহলে আমরা অনেক খুশি হব। আমি টাকাটা ওনার দিকে দিলাম। এ কি করছো বাবা? এত টাকা কেন? প্লিজ আন্টি, টাকাটা রাখেন। না বাবা, এটি আমি রাখতে পারবো না। প্লিজ আন্টি, আমরা শুধু লতাকে খুশি দেখতে চাই। প্লিজ আন্টি, রাখুন। কিন্তু বাবা, এটি কেমন দেখায়? আরে আমাদেরকে নিজের ছেলে মেয়ে ভেবে রাখুন। আমি আন্টির হাতে টাকাগুলো জোর করে দিলাম। বাবা, বাপ মরা মেয়ে আমার, পড়াতে পারি না। তোমরা জানো না তোমরা কত বড় সাহায্য করলে আমার। সমস্যা নেই আন্টি, আপনি লতাকে পড়াবেন, আমি সব খরচ পাঠাবো। না মা, তোমরা যা করেছো তাই অনেক। আমি তো আপনার মেয়ের মতো, মেয়েকে না করছেন। আমি ফারিয়ার দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে আজকের ফারিয়াকে আমি আগে কখনো দেখিনি। খুব ভালো লাগছে আমার। কিন্তু মা। কোনো কিন্তু না, আপনাদের নাম্বারে বিকাশ খুলে দিচ্ছি আমরা। আপনার আইডি কার্ড নিয়ে আসেন, আমি বিকাশে মাসে মাসে টাকা পাঠাবো। সেটা কি মা? আমি তো কিছু বুঝি না মা। সমস্যা নেই, আমি ফোন করে বলে দিবনি। আপনি ফোনটি নিয়ে বিকাশের দোকানে চলে যাবেন। আচ্ছা। এখন আপনার ফোন আর আইডি কার্ডটা নিয়ে আসুন। আমি ফারিয়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। তারপর আন্টি একটি বাটন ফোন আর ওনার আইডি কার্ড বের করে নিয়ে আসলো। ধরেন এগুলো, একটি অ্যাকাউন্ট খোলেন। ফারিয়া আমাকে সব দিল। আমি আন্টির ফোন থেকে সিমটা বের করে দ্রুত একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম। আন্টি, আজ আমরা আসি। সে কি কথা? তোমরা বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। না আন্টি, আজ না, অন্য একদিন। আন্টি, আজ আমরা আসি। আচ্ছা বাবা, আবার এসো। আর খুশি হও তোমরা তোমাদের দাম্পত্য জীবনে। আন্টি এ কি বললো? আন্টি মনে করছে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আবার আসবে ভাইয়া। আমরা আর কিছু না বলে আমি আর ফারিয়া চলে আসলাম। সত্যি বলতে আজ আমার অনেক ভালো লাগছে। ফারিয়ার উপর আমার অনেক গর্ববোধ হচ্ছে। ফারিয়া আজ অনেক বড় একটি কাজ করেছে। কিন্তু আন্টির শেষ কথাটি মনে মনে হ্যাপি লাগতেছে, কারণ কথাটি শোনার পর থেকে ফারিয়া লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। কিন্তু ফারিয়া কেন লজ্জা পাচ্ছে?
তাহলে কি ফারিয়া আমার প্রতি দুর্বল হতে শুরু করেছে, আমাকে ক্ষমা করে দিয়েছে? যাই হোক, আমি আর ফারিয়া পাশাপাশি হাঁটতে থাকলাম। তখন ফারিয়া বলে উঠল, আমার দিকে ওভাবে তাকায়া ছিলেন কেন তখন? কই, কখন তাকিয়েছিলাম? আমি না বোঝার ভান করে। দেখুন, মিথ্যা বলবেন না, আমি দেখেছি, তবে তখন কিছু বলতে পারিনি। এখন বলেন তাকিয়েছিলেন কেন? আসলে সত্যি বলতে আমার কাছে আপনাকে তখন ভিন্ন ফারিয়া মনে হচ্ছিল, তাই আর কি তাকিয়েছিলাম। সরি। কেমন ভিন্ন? আর কথায় কথায় সরি বলবেন না। আসলে পকেটে থাকা ফোনটি তখন বেজে উঠল। 1 মিনিট, ফোন আসছে। আমি ফোনটি বের করে দেখি সুজাতা নামটি ভেসে উঠেছে বাটন ফোন। নামটি ফারিয়াও দেখতে পেল। একটু আগে সুজাতার জন্য ম্যাডাম জেরা করছে, তাই ভাবছিলাম ফারিয়ার সামনে ফোন ধরবো কি ধরবো না। ফোনটি ধরুন আর লাউড স্পিকার দিন। আমি কিছু বললাম না। কি হলো, ধরুন। আমি ফোনটি ধরে লাউড স্পিকার দিলাম। এই, আপনি কোথায়? এই, আমি একটু বাইরে আসছি। কেন? সে যে কখন বের হলেন আর দেখছি না, আবার দুপুরের খাবারও খেলেন না। এই তো আসতেছি, এসেই খাবো। ওকে, তাড়াতাড়ি আসুন তাহলে। আচ্ছা, রাখি। এই বলে সুজাতা ফোনটি রেখে দিল। বাহ, আপনাকে কেয়ার করার মানুষ তো পেয়ে গেছেন দেখি। কনগ্রাচুলেশনস। ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমরা শুধু বন্ধু। তাই? কই ফারহাদ, ফেরদাউস আর নাবিলা নুসরাতটা তো আপনাকে ফোন দিল না? ওরাও তো বন্ধু আপনার, তাই না? ম্যাডাম, সত্যি বলছি, আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক, অন্য কিছু না। শুধু বন্ধু হলেই ভালো। ম্যাডাম, শুধু বন্ধু। কিন্তু সেদিন আপনার হাতে বড় ফোন দেখলাম, সেটি কোথায়? ওটি আসলে ম্যাডাম বিক্রি করে দিচ্ছি। কেন? এটি ব্যক্তিগত ম্যাডাম। বুঝতে পেরেছি। কি বুঝেছেন? টাকার দরকার পড়ছিল তাই বিক্রি করছেন। ম্যাডাম, এমন কিছু। থাক, মিথ্যা বলতে হবে না, চলুন, দ্রুত যেতে হবে। তবে ম্যাডাম, একটি কথা ছিল। বলেন। আপনার মতো যদি সকলে অসহায় মানুষদের কষ্টটা বুঝতো, তাহলে ম্যাডাম সত্যি দুনিয়াটা অনেক সুন্দর হতো। এর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলে বুঝলে ভালো হতো, কিন্তু আমাকে কেউ বুঝলো না। মানে ম্যাডাম, বুঝলাম না। কিছু না, চলুন। সত্যি ম্যাডাম, কিছু বুঝিনি। চুপচাপ চলুন। ওকে। তারপর আমি আর কিছু না বলে চুপচাপ ম্যাডামের সাথে সাথে হাঁটতে লাগলাম। তারপর হোটেলে আসার পর আমার অনেক ভালো লাগছিল, কারণ আজ দীর্ঘ 3 বছর পর আমার একটি দিন ভালো কাটলো। কারণ ফারিয়া আমার সাথে ভালোভাবে কথা বলছে, আমাকে সময় দিয়েছে। ফারিয়ার মিষ্টি মাখা হাসিটা দেখতে পেয়েছি। একটি অসহায় পরিবারকে সাহায্য করেছি। সব কিছু মিলে দিনটি ছিল আমার কাছে ঈদের দিনের সমতুল্য। তখন রুমে ফারহাদ, ফেরদৌস ভাই আসলো। কি ব্যাপার ভাই, ভালোই তো দেখছি, ম্যাডামের সাথে ঘুরলেন আজ। অনেক জমেছে। আরে তেমন কিছু না, কিন্তু ফারিয়া আজ আমার সাথে অনেক ভালোভাবে কথা বলেছে। তাইলে ভেঙে যাওয়া ভালোবাসা জোড়া লাগা শুরু হয়েছে। ঠিক বলছেন। আরে ধুর, বাদ দিন। আমরা 3 জন মিলে মজা করে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার ঘুম আসছে না, কারণ তাকে আজ আমি আবার আগের মতো করে পেয়েছি। প্রভুর কাছে এটি প্রার্থনা, তিনি যেন সব কিছু আগের মতো করে দেয়। সকালে ঘুম থেকে উঠে দ্রুত চলে গেলাম কৃষ্ণচূড়া গাছের নিচে। স্থানীয় ছেলে দিয়ে গাছে উঠালাম। তারপর একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুল নিয়ে ফারিয়ার রুমের সামনে রেখে আসলাম, কারণ কালকে দিতে পারিনি বলে কেমন জানি লাগতেছিল। তাই সকাল সকাল ফুলগুলো পেরে ফারিয়ার রুমের সামনে রেখে আসলাম। ফারিয়া ঘুম থেকে ওঠার পর, ফারিয়া দরজা খোলার পর দরজার সামনে ফুলের গুচ্ছ দেখতে পায়। সে ফুলের গুচ্ছ হাতে নিয়ে দেখে একটি গোলাপি কাগজ ভিতরে রয়েছে। গোলাপি কাগজটি দেখে ফারিয়া অবাক হয়ে যায়। ফারিয়া দ্রুত গোলাপি কাগজ দেখে সেটি খুলে আগ্রহের সাথে পড়তে থাকে। প্রত্যেক দিনের শুরুতে তোমায় ভেবে দিনকে আলোকিত করি। প্রত্যেক বিকেলে তোমাকে গোধূলি আকাশে মনের মতো করে সাজাই। প্রত্যেক সন্ধ্যায় শুকতারার মতো করে আমার পাশে তোমাকে রাখি। প্রত্যেক রাতে তোমায় ভেবে আমার স্বপ্ন রঙিন বানাই। এভাবে আমার একটা দিন সম্পন্ন হয়। আর শুরুতে তুমি থাকো, আর শেষেও তুমি থাকো। তাই সব সময় আমি ভালো থাকি। ইতি, রাতের অন্ধকারে আমি। এটি পড়ার সাথে সাথে ফারিয়া ভাবে চিঠিটা আমি পাঠিয়েছি। তাই ফারিয়া মরিয়া হয়ে আমাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে আমাকে সমুদ্রের তীরে পায় আর দ্রুত আমার কাছে এসে বলে, তুমিই ছিলে। আমি চুপ করে থাকলাম। তার মানে গেল 3টা বছর ধরে প্রত্যেক সপ্তাহে তুমি আমাকে চিঠি লিখেছিলে? সরি, কি বলছেন আপনি এগুলা? এই চিঠিটা তুমি দাওনি? আমি চিঠি দেব কেন আপনাকে? দেখেন, মিথ্যা বলবেন না। আমি জানি না চিঠিটা আর ফুলের তোড়া আপনি দিয়েছেন, কারণ এই গতকাল আপনার কাছে আমি চেয়েছিলাম।
চেয়েছিলেন, দিতে পারিনি। দিতে পারেননি বলে এখন দিয়েছেন। আর এই গোলাপি কালারের চিঠি গেল 3 বছর আমার কাছে এসেছে, কিন্তু কে পাঠিয়েছে জানি না। আমি জানি এটি আপনি ছিলেন। আপনার ভুল ধারণা, এটা আমি ছিলাম না। এটা আমি ভালোবেসেছি তোমাকে, ভুলে থাকার জন্য নয়, কিন্তু শুধু নিজের আবেগ লিখে তোমার ঠিকানায় চিঠি পাঠিয়েছি। তোমার খবর কখনো নেইনি। যদি তোমার খবর নিতাম তাহলে অনেক আগেই তোমার কাছে ফিরে আসতাম। মনে মনে বললাম আমি। আপনি চিঠি দেননি তো কে দিল? আর কৃষ্ণচূড়া ফুলই কেন দিল? হয়তো অন্য কেউ যে আপনার খবর রাখে, কিন্তু আমি দেইনি। আপনি দেননি? না। ওকে ওয়েট, এখান থেকে নড়বেন না। এই বলে দৌড়ে তার রুমে গেল ফারিয়া। না জানি কি নিয়ে আসে, দরা খেয়ে গেলাম নাকি, আল্লাহ মাবুদ জানে। কিছুক্ষণ পর ফারিয়া তার রুম থেকে আসলো, হাতে কলম আর খাতা। এই চিঠিতে যা লেখা আছে সেগুলো আপনি এখানে লিখুন। আমি হেসে দিলাম, কারণ আমি দুইভাবে লিখতে পারি। হাসবেন না, লিখুন বলছি। দেখুন, আপনি বেশি করে ফেলছেন, এটা আমি লিখিনি। আপনাকে লিখতে বলছি, আপনি লিখুন। আমি আর কিছু না বলে সেই লেখাগুলো লিখতে থাকলাম, তবে একদম ভিন্নভাবে। লেখা শেষে দেখুন কোনো মিল আছে নাকি। আপনি ইচ্ছা করে এভাবে লিখেছেন, আমি জানি আপনি চিঠিটা লিখেছেন। আর গেল 3টা বছর আপনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন। দেখুন, আপনি বেশি করে ফেলতেছেন, আমি ঠিক করিনি। সত্যি করেননি? না, আমি করিনি। আচ্ছা সরি, ভুল হলে মাফ করবেন। এই বলে মন খারাপ করে ফারিয়া চলে গেল। আমি এখন শিওর হলাম ফারিয়া আমাকে আবার চায়। এখন আমি ফারিয়াকে আবার প্রপোজ করে আমার কাছে নিতে পারি। আপনারা বলতে পারেন, ফারিয়া সব কিছু জানার পরও কেন আমাকে গ্রহণ করে নিচ্ছে না, আমাকে ভালোবাসে কেন বলতেছে না। ও এইরকমই, ফারিয়া যদি 1000 ভুল করে তাও সে কখনো এসে আমাকে রাগ ভাঙাবে না। আমি গিয়ে তার রাগ ভাঙাতে হবে আর ভালোবাসে বলতে হবে। কিন্তু চিঠিটা দেবার পর আমি বুঝতে পারলাম ফারিয়া এখনও আমার আছে। তাই আমি এখনই ঠিক করেছি ফারিয়াকে ভালোবাসার কথা বলে পাগড়িটাকে আমার জীবনে আনবো। ফারিয়া ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এদিকে ফারিয়া মন খারাপ করে তার রুমে গিয়ে বসে বসে কান্না করছে। কান্না করার যথেষ্ট কারণ আছে। কারণটা হলো, আমি ফারিয়ার ভুল ঠিকানা দিয়ে 3 বছর ধরে গোলাপি কাগজে চিঠি দিয়ে আসছিলাম। ফারিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু পাইনি। আমার যে হাতের লেখা ফারিয়া চিনত, সেটি বাদে ভিন্নভাবে চিঠি লিখে ওকে দিতাম, যাতে ও না চেনে। যাই হোক, ফারিয়ার মনটা খারাপ, তাই ওর মনটা ভালো করার জন্য ওর রুমে গেলাম। ফারিয়ার রুমে এসে দেখি ফারিয়া কান্না করতেছে। আমি ফারিয়াকে বললাম, ম্যাডাম আসবো? আসেন। ফারিয়া আমার কণ্ঠ পেয়ে আমার দিকে তাকালো। ম্যাডাম, আপনি কান্না করছেন কেন? সেটি জেনে আপনি কি করবেন? কি জন্য এসেছেন বলুন। বুঝলাম রেগে আছে আমার উপর। ম্যাডাম, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। জি বলুন। ম্যাডাম, আপনি কেন মনে করলেন চিঠিগুলো 3 বছর ধরে আমি পাঠিয়েছি? আপনি তো জানতেন চিঠিগুলো আমার হাতের লেখা না। এমনি। আর কিছু প্রশ্ন আছে? ম্যাডাম, এভাবে রেগে কথা বললে আমি কিভাবে প্রশ্ন করব? তো কিভাবে কথা বলতে হবে আমাকে আপনার প্রশ্ন বলার জন্য? মিষ্টি করে সুন্দর করে কথা বলেন। দেখুন, রাগাবেন না, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আপনি কি এখনো আমাকে ভালোবাসেন? কি? আপনাকে ভালোবাসবো আমি? কোন দুঃখে? আমি কোনো বেঈমানকে ভালোবাসি না। ও আচ্ছা, এই বেঈমানের একটি শেষ কথা রাখবেন। কি কথা? আগে বলুন, রাখবেন? আগে শুনবো তারপর। না, তা হবে না। আগে কথা দিলে কথাটি বলবো। ফারিয়া কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ওকে, কথা দিলাম, রাখবো। এখন বলেন কি কথা? আজ রাত 9টার সময় সমুদ্রের তীরে আসবেন একা। কেন? না না, কোনো প্রশ্ন হবে না, বলুন আসবেন কিনা। কথা যেহেতু দিয়েছি তবে আসবো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। 1 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে। ফারিয়াকে এখন খুশি খুশি লাগতেছে। ওকে, এখন তাহলে আসি ম্যাডাম, রাত্রে আমি অপেক্ষা করব। এই বলে চলে আসলাম আমি। সত্যি বলতেই আমার অনেক ভালো লাগতেছে। আমার ভালোবাসা আজ রাতে আবার ফিরে পাবো। ফারিয়ার রুম থেকে বের হবার পর সুজাতা আসলো আমার সামনে এসে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, খুব রেগে আছেন মনে হচ্ছে। রাখবো না তো কি করব? আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। ও তাই? তো আমাকে খুঁজছেন কেন শুনি? আপনাকে খুন করব তাই। তাই? কোথায়? হাতে তো কোনো ছুরি দেখছি না। একদম হাসবেন না, এমনিতেই রাগ আছে অনেক। আচ্ছা, হাসলাম না। বলেন কেন খুঁজছিলেন? আমি এখানকার মার্কেটে যাব, কিছু জিনিস কিনবো। তাই? তো আমাকে খুঁজছেন কেন? কারণ আপনি আমার সাথে যাবেন। এতে আমার লাভ কি? গেলেই বুঝবেন আপনার কি লাভ। তাই? ওকে, চলুন।
তারপর আমি আর সুজাতা মার্কেটে গেলাম। তখন দুপুর 3টা বাজে। মার্কেটে গিয়ে সুজাতা বলল, এখন আপনার পছন্দ মতো আমাকে কিছু ড্রেস কিনে দিবেন। আমি পছন্দ করব কেন? আপনি করবেন না তো কে করবে? আপনাকে আনছি তো এর জন্য। আমার যেগুলো পছন্দ হবে আপনার ভালো লাগবে না। আপনার যেগুলো পছন্দ হবে সেগুলো আমি চোখ বন্ধ করে কিনে নিব। তাই নাকি? তাই। ওকে, ঠিক আছে, আমি সবকিছু পছন্দ করে দিচ্ছি। কি কি কিনবেন বলেন। তারপর সুজাতা কি কি কিনবে বলতে লাগলো আর আমি পছন্দ করতে লাগলাম। এদিকে বিকাল 4টার সময় ফারিয়া আমাকে খুঁজতে লাগলো ঘুরতে যাবে বলে। আমাকে না পেয়ে ফারিয়া ফরহাদকে ডেকে বলল, আচ্ছা রাজীব কোথায়? এত মনে হয় কোথায় যেন গেল। ফরহাদের অবাক হওয়ারই কথা, কারণ ফারিয়া আমাকে খুঁজতেছে বলে। কোথায় গেছে? তা তো জানি না, কিন্তু দেখলাম সুজাতার সাথে কোথায় যেন যাচ্ছে। সুজাতার কাছে গিয়েছে? সুজাতার সাথে গিয়েছে। ওকে, তুমি যাও। ফারিয়ার মনটা খারাপ হয়ে গেল, কারণ সুজাতার সাথে আমি বের হয়েছি বলে। মন খারাপের সাথে রাগও হচ্ছিল ফারিয়ার। তাই ফারিয়া আমার নাম্বারে ফোন করলো। আমি সুজাতার ড্রেস পছন্দ করে দিচ্ছিলাম, তখন আমার ফোনটি বেজে উঠল। আমি ফোনটি বের করে দেখি ফারিয়ার নাম্বার। যেই রিসিভ করতে যাব, এখন কারো ফোন ধরা চলবে না, মার্কেট শেষ করে ধরবেন। সু মেরে ফোনটি হাত থেকে সুজাতা নিয়ে গেল। প্লিজ ফোনটি দেন, ইম্পর্টেন্ট ফোন হতে পারে। না, কোনো ফোন রিসিভ করা হবে না। সুজাতা এই বলে ফোনটি সাইলেন্ট করে রেখে দিল। আচ্ছা, তাড়াতাড়ি করুন। তারপর আমরা মার্কেট করতে লাগলাম। এদিকে ফারিয়ার ফোন না ধরায় ফারিয়া প্রচন্ড রেগে যায়। ফারিয়া আবার ফোন দিতে থাকে আমাকে, কিন্তু সাইলেন্ট থাকায় কিছু বুঝতে পারছিলাম না। রেগে ফোন দিচ্ছিল ফারিয়া আমাকে। কল দিতে দিতে 40 বার দিয়ে ফেলেছে। সে আগের মতো 150টা কল দিত যদি রিসিভ না করতাম। এদিকে সুজাতা, দেখুন তো এই পাঞ্জাবিটা কেমন? অনেক সুন্দর। আপনি পাঞ্জাবি দিয়ে কি করবেন? বয়ফ্রেন্ডকে দিবেন নাকি? তাই মনে করুন। তারপর কেনাকাটা শেষ হবার পর সুজাতা একটি পাঞ্জাবিও নিল। আসার পথে পাঞ্জাবির প্যাকেট আমার হাতে দিয়ে বলল, এখন গিয়ে পরে বের হবেন। এটা আমাকে দিচ্ছেন কেন? কারণ এটি আপনার লাভ। আমার লাভ দিলেন? আমি এসে বললাম। আমরা বলে আসার পর সুজাতা ফোনটি আমার কাছে দিয়ে তার রুমে চলে গেল। আমি ফোনটি অন করে দেখি ফারিয়া আমাকে 40 বার ফোন করেছে। আমি তো দেখে অবাক। আমি বুঝতে পারলাম ফারিয়া প্রচন্ড রেগে আছে আমার উপর, ফোন রিসিভ করিনি বলে। সুজাতা মেয়েটার জন্য। ধুর, না জানি এ ফারিয়া কি পরিমাণ রেগে আছে। রাত্রে আসবে নাকি বুঝছি না। এই, আপনি কোথায় ছিলেন? ফারিয়া ম্যাডাম আপনাকে খুঁজলো। ফরহাদ ভাই এসে বল, কোথায় এখন তিনি? তার রুমে কিন্তু কথা হচ্ছে। ম্যাডাম আপনাকে কেন খুঁজলো? কাহিনী কি ভাই? আরে এখনো কিছু হয়নি, হলে বলবো। দোয়া থাকবে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ ভাই। আমি এও বলে ফারিয়ার রুমে গেলাম। রুমের সামনে গিয়ে আসবো। জি আসুন। ভিতরে গিয়ে দেখি ফারিয়ার পাশে লতাও বসে আছে। এই লতা, তুমি কখন আসলে? আর সকালে ফুল নিয়ে আসলে না কেন? এক্ষুনি আসছি ভাইয়া। ফুল ফোটেনি বলে আসেনি, তবে আম্মু তোমার জন্য খাবার রান্না করে পাঠিয়েছে। তাই দেখি কি কান্না। ফারিয়ার রেগে অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। লতা আমার হাতে খাবারের বাটিটা দিল। ওয়াও, চিংড়ি। তোমাদের দুজনের জন্যই পাঠিয়েছে। তাই? ফারিয়া দেখেন কত সুন্দর রান্না করে পাঠিয়েছে। ফারিয়া ফিরিয়েও তাকালো না। কি হলো দেখুন, তাকালোই না। এই, তুমি হাসতেছো কেন পাজি? কারণ ফারিয়া আপু তোমার সাথে আড়ি করেছে। তাই? কেন? আমি ফারিয়ার দিকে তাকিয়ে। জানি না, কিন্তু আপু বলেছে তুমি পচা, তুমি মেয়েদের সাথে ডেটিং এ যাও। আচ্ছা ভাইয়া, ডেটিং কি? দেখছো কি বলছে পাজিটা লতার কাছে? তাই এগুলো বলছে? তুমি বলো ডেটিং কি? আরেও কিছু না তো, তুমি তোমার আপুকে খেতে বলো। আমি তো সেই কখন থেকেই বলছি, কিন্তু খাচ্ছে না। তাই? কিন্তু কেন খাচ্ছে না? আমার মনে হয় তোমার হাত থেকে খাবে, তাই খাচ্ছে না। বলছো তুমি? খাইয়ে দিব তাইলে? দাও। তারপর আমি খাবার নিয়ে ফারিয়ার পাশে গিয়ে বসলাম। খাবারটা ফারিয়ার মুখের সামনে নিলে ফারিয়া মুখটা ঘুরিয়ে নিল। রাগ করছেন কেন? ফোনটি আমার কাছে ছিল না, সুজাতার কাছে ছিল, আর সাইলেন্ট করা ছিল বলে আমি বুঝিনি। আপনি কল দিছেন? কিছু বলছে না। লতা মুস্কি মুস্কি হাসতেছে। আর সুজাতা জোর করে আমাকে মার্কেটে নিয়ে গেছিল। সুজাতা মার্কেটে করলো। সরি, কোনো কথা নেই। সরি বললাম তো, এবার তো কথা বলেন। লতা হেসেই চলেছে। নিন প্লিজ, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাবারটা তার মুখের সামনে ধরে নিচ্ছে না, তাই আমি ফারিয়ার হাত ধরে টান দিয়ে আমার দিকে ঘোরালাম। সরি তো, আমি এক কান ধরে সরি বললাম। লতার হাসি দেখে কে? এই পাজি, হাসছো কেন? আমি আছি বিপদে, তিনি পাজি হাসতেছে। লতার হাসির পরিমাণ বেড়ে গেল। ফারিয়া ও মুস্কে হাসলো। এই তো হেসেছে, এবার তো খাবারটা নাও। তারপর ফারিয়া খাবারটা নিল। আমি ফারিয়াকে খাইয়ে দিতে লাগলাম। দেখছো, তোমার আপু শুধু নিজে খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে না। আপু তুমি খাইয়ে দাও। হবে? দাও। তারপর ফারিয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। তখন আমিও তাকে খাইয়ে দিতে লাগলাম। লতাকেও দিচ্ছিলাম খাইয়ে। খাওয়ার মাঝে আমি ইচ্ছে করে ফারিয়ার আঙ্গুলে আস্তে করে কামড় দিলাম। উফ, এটি কি করে হলো? কই কিছু না তো।
দুষ্টু। তারপর খাওয়া শেষ করে আমি বললাম, সন্ধ্যা হতে লাগলো, আমি লতাকে দিয়ে আসছি, আর রাত 9টার সময় দেখা হচ্ছে। তারপর আমি লতাকে দিয়ে এসে রুমে আসলাম। রুমে এসে কি পরবো ভাবতে লাগলাম। ভালো ড্রেস নেই, তাই সুজাতার দেওয়া পাঞ্জাবিটা পরলাম। সুজাতার পাঞ্জাবিটা পরে 8:30টার সময় সমুদ্রের তীরে গেলাম। এদিকে ফারিয়াও তাড়াতাড়ি সমুদ্রের তীরে আসতেছিল। তীরে আসার পর দেখে আমি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তখন ফারিয়া দেখতে পেল সুজাতা আমার দিকে যাচ্ছে, তাই ফারিয়া ওখানে দাঁড়িয়ে থাকলো। আমি ফারিয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ কোথায় থেকে সুজাতা এসে হাজির। ফারিয়া কাছে গিয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো আমরা কি কথা বলি। সুজাতা আমার কাছে এসে, বাহ, খুব সুন্দর মানিয়েছে তো দেখি আপনাকে। দেখতে হবে না পছন্দ করেছে কে? আমি ঘড়িতে তাকিয়ে দেখি 8:40 বাজে। আমার পছন্দ খারাপ হতে পারে না। ধন্যবাদ, কিন্তু আপনি এত রাত্রে এখানে কেন? আমাকে পাঞ্জাবিটা সুজাতা দিচ্ছে শুনে ফারিয়ার মন খারাপ হয়ে গেল। আগে আপনি বলুন, আপনি কি করেন? কিচ্ছু না, এমনি দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছেন। আরে না, তেমন কিছু না। আপনি বলুন, আপনি এখানে কেন? চোখ বন্ধ করুন, বলতেছি কেন এখানে আমি। চোখ বন্ধ করব কেন? আমি অবাক হই। খালি করুন না। ওকে, করলাম, তাড়াতাড়ি বলুন। আমি চোখ বন্ধ করে বললাম, এখন চোখ খুলুন। আমি চোখ খুলে দেখি সুজাতা হাতে ফুল নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। আমি জানি আপনার অতীতে কি হয়েছে, কিন্তু আমি সবকিছু ভুলে গিয়ে আপনাকে আমার জীবন সঙ্গী করতে চাই। ভালোবেসে ফেলেছি আপনাকে খুব। অবাক চোখে আমি তাকিয়ে থাকলাম সুজাতার কর্মকাণ্ড দেখি। ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। প্লিজ আমাকে ফেরাবেন না, আপনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমি কি করব বুঝছি না। আমি তখন সুজাতাকে বোঝানোর জন্য ওর বাহু ধরে বসা থেকে দাঁড় করালাম, আর ফারিয়া এটি দেখে কান্না করে দিয়ে ওখান থেকে চলে গেল। সুজাতা, তুমি কি বলছো বুঝছি না, কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝছি না। এভাবে বলছেন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন না? তোমাকে আমি ওভাবে কখনো দেখিনি। আমি তোমাকে সর্বদা বন্ধুর চোখে দেখেছি। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? আমার প্রথম ভালোবাসা ফারিয়া, আর ওই শেষ। ফারিয়াকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। আর আপনাকে ভালোবাসি না, এটি ভুল কথা। আপনাকেও আমি ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে। এইভাবে কখনো আপনাকে নিয়ে ভাবিনি। মন খারাপ করে সুজাতা, দেখুন, মন খারাপ করবেন না। আমি আপনাকে বন্ধু হিসেবে চাই, এর বেশি কিছু না। আমারই ভুল হয়েছে, আমি বেশি বেশি ভেবেছি। না, আপনার কোনো ভুল নেই। আমি হয়তো এমন কোনো কর্মকাণ্ড করেছি যার জন্য আপনি আমাকে নিয়ে এভাবে ভেবেছেন, তাই আমি সরি। না না, আপনি সরি বলছেন কেন? আমি আপনাকে বুঝিনি। মন খারাপ করবেন না প্লিজ। আমি আপনাকে বন্ধু হিসেবে আমার পাশে চাই। থাকবো। এখন একটু হাসেন প্লিজ। হাসার চেষ্টা করে আমাকে ভেঙচি কাটলো। আচ্ছা বাদ দিন, চলেন, রুমে যাবেন না? একটু কাজ আছে, আপনি যান। ওকে। এই বলে সুজাতা মন খারাপ করে চলে যাচ্ছিল। সুজাতাকে আমি যতই এখন হাসাতে চাই, ও হাসতে পারবে না, কারণ ও তো ভালোবেসে আমার কাছে এসেছিল ভালোবাসা পেতে। যাই হোক, আমি ওকে পেছন থেকে ডেকে বললাম, সুজাতা, ইউ আর মাই গুড ফ্রেন্ড। তাই আপনিও আমার বন্ধু। এই বলে সুজাতা চলে গেল। সুজাতা চলে যাবার পর আমি ফোনে তাকিয়ে দেখি 9:05, কিন্তু ফারিয়ার কোনো খবর নেই। আমি অধীর আগ্রহে ফারিয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু 9:30 বেজে গেলেও ফারিয়াকে দেখতে পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। ফারিয়া আসছে না বলে আমি ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম। ফারিয়ার রুমের সামনে গিয়ে, ম্যাডাম আসতে পারি? আসুন। আমি ভিতরে যাবার পর কিছু বলবেন? ফারিয়ার কথা শুনে অবাক হলাম। ম্যাডাম, আপনি আসলেন না কেন? কোথায় যাব? কেন, আপনার কি মনে নেই? না, আর কিছু বলবেন? আমি ফারিয়ার কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছি। কি হলো, চুপ আছেন কেন? কিছু বলার দরকার নেই তো, আসতে পারেন। আপনার কি হয়েছে, এভাবে কথা বলছেন কেন? আজব তো, কি হবে আমার, আর কিভাবে কথা বলতেছি? আপনি ঠিক আছেন তো? আপনি বেশি বলতেছেন, কিন্তু কিছু বলার থাকলে বলুন, না হলে যান এখান থেকে। আপনি বলছো তুমি এগুলা? তোমাকে খুব ভালোবাসি আমি। আপনি যাবেন এখান থেকে? আমি মাথা নিচু করে ফেললাম। সত্যি বলতে আমার বিশ্বাস হচ্ছে না ফারিয়া আমাকে ফিরিয়ে দিচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান বলছি। আর হ্যাঁ, পরবর্তীতে কখনো যেন আমাকে ভালোবাসার কথা বলার দুঃসাহস না হয়। আমি আর কিছু না বলে বের হয়ে আসলাম ফারিয়ার রুম থেকে। আমি বের হয়ে যাবার পর ফারিয়া দরজা বন্ধ করে কান্না করতে লাগলো, আর বাইরে এসে আমি কান্না করতে করতে রুমে গেলাম। আমার কান্না করা দেখে নাবিলা, নুসরাত, ফারহান, ফেরদৌস সকলে আমার রুমে আসলো। পিছনে পিছনে সুজাতাও আসলো। ভাই, আপনি কান্না করছেন কেন? আমি চুপ করে নুসরাতের দিকে তাকিয়ে থাকলাম। কি হলো বলুন? আমি সবাইকে সবকিছু খুলে বললাম। না, করলো কেন? আপনার কথা শুনে মনে হইলো তো আপনাকে আবার ভালোবাসতেছে ফারিয়া, তাহলে শেষে এসে না করলো কেন? আমিও সেটি বুঝছি না, কি ভুল করেছি আমি, যার জন্য আমাকে ফিরিয়ে দিল। ফারিয়া ম্যাডাম এমন করলো কেন? বুঝতে পেরেছি কেন এমন করেছে ফারিয়া ম্যাডাম। মানে কি? শুনুন, আমি আর আপনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমার মনে হয় আমার কর্মকাণ্ড দেখে ফারিয়া ম্যাডাম ভুল বুঝে আপনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমরা তো সবকিছু ওখানে ঠিক করলাম।
সকলে অবাক হয়ে আমার আর সুজাতার কথা শুনতেছে। আমিও তো তাই ভাবতেছি, সবকিছু দেখাশোনার পর ফারিয়া ম্যাডামের রাগার তো কথা না। আমি বুঝেছি ফারিয়া সম্পূর্ণ কথা না শুনে চলে গিয়েছে। এটি হতে পারে। আমি যাই, ম্যাডামকে সব খুলে বলি। একদম না, আপনি ফারিয়াকে কিচ্ছু বলবেন না। যে কোনো কিছু বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নেই, তাকে আমি চাই না। ওকে আর কখনো আমার ভালোবাসার কথা বলবো না, ওকে দরকার নেই আমার। কি বলছেন এগুলো? আপনি যদি রাগ করেন তাহলে কি হবে? সব দোষ আমার জন্যই সবকিছু হয়েছে। না, আপনার কোনো ভুল নেই। যে মানুষ সম্পূর্ণ ঘটনা না দেখে অন্যকে ভুল বুঝে বসে থাকে, তাকে আমার দরকার নেই। আজ থেকে ফারিয়া ওর মতো ও থাকবে আর আমি আমার মতো থাকবো। ফারিয়ার উপর আমার অনেক রাগ হচ্ছে। এরকম মানুষ আমার পছন্দ না। সবকিছু বিবেচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু ফারিয়া সুজাতার একার কথা শুনে এত বড় সিদ্ধান্ত নিল। ওর সাথে আর কখনো প্রয়োজন ছাড়া কথা বলবো না আমি। আমার জন্য এত কিছু হয়েছে? কি হয়েছে কিছুই তো বুঝি না। কি হয়েছে খুলে বলো সব। কিছু হয়নি, তোমরা সকলে এখন আসো, আমি একটু বিশ্রাম নিব। কিন্তু কোনো কিন্তু না, আমাকে একা থাকতে দিন। ওকে। তারপর সকলে চলে গেল। আমার প্রচুর রাগ হচ্ছে ফারিয়ার উপর। আমি সবকিছু ভুলে গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি আর কখনো ফারিয়াকে ভালোবাসার কথা বলবো না, ওর থেকে দূরে দূরে থাকবো। এদিকে সুজাতা রুমে গিয়ে নিজেকে অপরাধী ভাবতে লাগলো। সুজাতা ভাবতে লাগলো কি করবে, কিভাবে সব ঠিক করবে। ফারিয়া কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি ফারিয়ার উপর প্রচণ্ড রেগে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে আসলাম। বাইরে গিয়ে দেখি সকলে একত্রে বসে আছে। আমি ওখানে গেলাম। কেমন আছেন সবাই? ভালো, আপনি? ভালো। ভাই একটি কথা বলি। বলুন। ফারিয়া ম্যাডাম আপনার উপর ভুল বুঝে আছে, আর আপনি তা জেনেও যদি রেগে থাকেন তাহলে সবকিছু ঠিক করবে কিভাবে? বাদ দিন না ভাই, প্রত্যেকবার আমি গিয়েছি ওর কাছে, কিন্তু ফিরিয়ে দিয়েছে ও। ভুল বুঝেছে আমাকে, তাই ওকে নিয়ে আর ভাবতে চাই না। কিন্তু ভাইয়া, এভাবে কি চলবে? চলবে না মানে? চলবে। এখন ওর কথা বাদ দিন তো। ওই দেখেন ফারিয়া ম্যাডাম আসতেছে। আমি দেখলাম ফারিয়া আমাদের কাছে আসলো, কিন্তু ফারিয়ার চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা রাত যে ফারিয়া কেঁদেছে আমি বুঝেছি। ও হাজার কাঁদলেও ওকে আর কখনো ভালোবাসবো না আমি। ফারিয়ার সাথে আমি দূরে গিয়ে দাঁড়ালাম। ফারিয়া আমাদের কাছে এসে বলল, শুনুন সকলে, আজ বিকালে আমরা ফিরে যাচ্ছি, সকলে প্রস্তুত থাকবেন। ফারিয়া কথাটি বলেই চলে গেল। ফারিয়ার কথা শুনে সকলে অবাক, কারণ 10 দিনের কথা বলে এসে 5 দিনে ফিরে যাবে বলে। আমি জানি আমার জন্য ফারিয়া ফিরে যাচ্ছে, এতে আমার কি, ফিরে গেলে যাব ফিরে। আমরা সকলে যার যার মতো রেডি হয়ে নিলাম, কিন্তু যাবার 1 ঘন্টা আগে আমার লতার কথা মনে পড়ে। আমি দ্রুত লতার কাছে যাই। লতার কাছে গিয়ে, ভাইয়া তুমি? আরে বাবা, কেমন আছো? জি আন্টি ভালো, আপনি কেমন আছেন? বাবা ভালো। তো একটু আগে ফারিয়া আসলো, তুমি তো আসলে না? ও, ফারিয়া আসছিল? ভাইয়া তোমরা চলে যাবা ভাইয়া? মন চাচ্ছে না, কিন্তু যেতে তো হবেই। তুমি ভালো থেকো বোন। ভাইয়া তোমাকে খুব মনে পড়বে আমার, যেও না ভাইয়া। কান্না করো না পাগলি, আমি তো প্রত্যেকদিন ফোন দিব। সত্যি দিবা তো? আর আবার এসো ভাইয়া। অবশ্যই আসবো। এবার পাপ্পি দাও আর ওটি বলো, মা আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু। লতাকে জড়িয়ে ধরে তারপর, আন্টি আমার সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি আজ। আচ্ছা বাবা, দেখি শুনে যেও। আর লতা, তুমি কিন্তু ভালো মতো পড়াশোনা করবা। আমি তাহলে আসি এখন। তারপর আমি লতার হাতে কিছু টাকা দিয়ে চলে আসলাম। বাসায় আসার আগে বাবা মার আর রোদেলার জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে যাই। যাবার সময় তেমন কারোর সাথে কথা বলিনি, আর মজাও হয়নি। বাসায় যাবার পর আমাকে দেখে বাবা মা অনেক খুশি হয়। তারপর ওদের জন্য আনা জিনিসগুলো ওদেরকে দিলাম। এরপর 2 দিন কেটে গেল। সুজাতার সাথে তেমন কথা হয় না, আর ফারিয়ার সাথে তো হয়ই না। কিন্তু 2 দিন পর অফিসে যাবার পর সুজাতা আমার কাছে এসে বলে, ভাইয়া আপনাকে বিশেষভাবে দাওয়াত রইল আমার বাসায়। দাওয়াত কিসের জন্য? আমার বিবাহ। কি, তোমার বিয়ে? আসবেন কিন্তু। সুজাতা যতই হাসি খুশিতে বিয়ে করুক না কেন, আমার বুঝতে অসুবিধা হলো না। সুজাতা আমাদের সমস্যা মেটানোর জন্য নিজে বিয়ে করতেছে, কিন্তু আমি যে আর ফারিয়াকে ভালোবাসবো না এটি হয়তো সুজাতা জানে না। দাওয়াত দিতে গিয়ে সুজাতা ফারিয়ার রুমে গেল। ম্যাম আসবো? জি আসুন। ম্যাম আমার বিবাহ আগামী শুক্রবার, আপনাকে সপরিবারে দাওয়াত রইল ম্যাডাম। কি? কারণ ফারিয়া মনে করছে আমার সাথে বিয়ে। ভয় পাবেন না ম্যাডাম, আপনি যার সাথে মনে করেছেন তার সাথে আমার বিয়ে না। মানে ভয় পাবো কেন? আর কি বলছো তুমি এগুলা? আসলে ম্যাডাম, আমি সেদিন রাজীব ভাইকে প্রপোজ ঠিকই করেছিলাম, কিন্তু উনি আমাকে গ্রহণ করেনি, কারণ উনি আমাকে বলেছে ফারিয়াকে ছাড়া উনি কাউকে ভালোবাসতে পারবে না। কি বলছো তুমি এগুলা? ম্যাডাম,
ঠিকই বলছি, আপনি সবকিছু না শুনেই ওনাকে ভুল বুঝে ফিরিয়ে দিলেন। কি বলো তুমি? আমি এত বড় ভুল করলাম? এইসব রাজীব ভাই জানার পর আপনার উপর অভিমান করে আছে, রেগে আছে আপনার উপর। ছি ছি, না বুঝে না জেনে আমি একে কষ্ট দিয়েছি। ম্যাডাম, আপনি চাইলে এখনো আপনার ভালোবাসা দিয়ে ওনার কষ্ট দূর করে দিতে পারেন। ও কোথায় এখন? খাবার খাওয়ার সময় এখন, হয়তো সকলে মিলে ক্যান্টিনে আছে। ওকে, চলো ওখানে। এই বলে ফারিয়া দ্রুত আমার কাছে আসতে লাগলো। ফারিয়া আর সুজাতা আমার কাছে আসলো, আমার সাথে ফরহাদ, নাবিলারাও ছিল। আমি ফারিয়াকে দেখে ওখান থেকে উঠে যাচ্ছিলাম, তখন কোথায় যাচ্ছেন? আমি অনেকটা অবাক হয়ে উত্তর দিলাম, কেন, আমি কোথায় যাচ্ছি তা জেনে আপনি কি করবেন? আমি কিছুটা বিরক্তি ভাব নিয়ে বললাম। ফারিয়া বুঝতে পারলো আমি বেশ রেগে আছি। না, আসলে আপনাদের সকলের সাথে কিছু কথা ছিল। ও, আমি এখানে আছি, বলুন আপনি। ফরহাদ ভাই আমাকে ইশারা দিচ্ছিল যাতে আমি ভালোভাবে কথা বলি, কিন্তু ফারিয়াকে ভয় পাওয়ার সময় আমার নেই। আপনাদের বস মানে আমার বাবা আপনাদের সবাইকে দাওয়াত দিতে বলেছে। আগামীকাল আমাদের বাসায় আপনাদের সকলের দাওয়াত। ম্যাডাম, কিসের দাওয়াত? আমি জানি কিসের দাওয়াত। ফারিয়া জন্মদিন কালকে, সেটি হবে হয়তো। আমার জন্মদিন। অবশ্যই যাও ম্যাডাম, আপনার জন্মদিন আর আমরা যাবো না, এটি হয়? ফারিয়া দেখি আমার দিকে তাকিয়ে আছে, কারণ ফারিয়া জানতে চাচ্ছে আমি যাব নাকি। তাই আমি বলে দিলাম, সরি, আমি যেতে পারবো না। কেন? এমনি। রাজীব ভাই, এটা কোনো কথা হলো? যাবেন না কেন? আসলে ভাই, কালকে আমার একটি কাজ আছে তো। কি কাজ? সেটা আমার ব্যক্তিগত, আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। প্লিজ ভাইয়া, না করবেন না। সরি নুসরাত আপু, আমি আসলেই যাব না। আমি জানি আপনি আসবেন। ফারিয়া দৃঢ় বিশ্বাসের সাথে এই কথাটি বলল, কারণ ফারিয়ার জন্মদিনে আসলে আমার থেকে বেশি কিছু আর কেউ হতো না। আর ওর জন্মদিনে যতক্ষণ না আমি কেক ওকে খাইয়ে দিব, ও খাবে না। আপনার ভুল ধারণা, আমি যাব না। আমি অপেক্ষা করব। এই বলে হাসতে হাসতে চলে গেল। কত বিশ্বাস! ভুল বোঝার আগে এই বিশ্বাস কোথায় থাকে? যাব না তো যাব না, আর উইশ তো করবই না, আমি মনে মনে বললাম। ফারিয়া চলে যাবার পর, ভাইয়া, আপনি যাবেন না কেন? এমনি, আপনারা গিয়ে ঘুরে আইসেন। শুনুন, আপনি না গেলে আমরা কেউ যাব না। সুজাতার কথা শুনে আমি অবাক। সুজাতা ঠিকই বলছো, আমরা কেউ যাবো না যদি আপনি না যান। এটি কেমন কথা? আমি যাব না বলে আপনারাও কেউ যাবেন না কেন? বলুন, যাবেন নাকি যাবেন না? পড়েছি বিপদে, তবে আমার একটি শর্ত মানলে যেতে পারি। কি শর্ত? ওখানে যাওয়ার পর আপনারা আমাকে কেউ কোনো বিষয়ে জোর করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, জোর করব না। তাহলে যাব। ফারিয়া ভেবেছে আমি ওকে সবার আগে উইশ করব, প্রথমে কেন শেষেও উইশ করব না, আর কেক খাইয়ে দিবও না। সবার জোরাজোরিতে যেতে রাজি হলাম। আজ রাত 12টার পর ফারিয়ার জন্মদিন। ফারিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে বসে আছে, ভাবতেছে আমি ওকে উইশ করব, কিন্তু আমি তো উইশ করছি না, আর শালার ঘুমও আসতেছে না। এদিকে রাত 12:05 বাজে, ফারিয়াকে কেউ উইশ করেনি, তাই ফারিয়ার মনটা খারাপ। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ফারিয়ার ফোনে একটি SMS এলো। ফারিয়া SMS এর শব্দ পেয়ে সেই খুশি। SMSটি অন করে যা দেখলো তাতে তার মন আরো খারাপ হয়ে গেল। SMSটি ছিল জিপি অফিস থেকে, 54 টাকা 1 GB 3 দিন, নিতে এক্ষুনি ক্লিক করুন। SMSটি দেখে ফারিয়া রাগ করে ফোনটি ছুঁড়ে ফেলে দিল আর মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে ফোন অন করে দেখে অনেক নাম্বার থেকে SMS আসছে। নাবিলা, নুসরাত, সুজাতা, ফরহাদ, ফেরদৌস সকলে উইশ করছে, কিন্তু আমি কোনো SMS দেইনি। আর এদিকে অফিস বন্ধ, সন্ধ্যায় ফারিয়ার বাসা অনুষ্ঠান, তাই সেখানে সকলে একে একে যেতে লাগলো। ফরহাদ ভাইরা সকলেই গেছে, প্রায় সকলে চলে আসছে, শুধু আমি বাদে। তাই অধীর আগ্রহে গেটের দিকে ফারিয়া তাকিয়ে আছে। অবশ্য ফরহাদ ভাইরাও আমার জন্য অপেক্ষা করতেছে। তারপর যখন আমি গেলাম, আমাকে দেখে ফারিয়া অনেক খুশি হলো। আমি একাই এসেছি, হাতে শুধুমাত্র একটি ফুলের তোড়া। আমি ফারিয়ার হাতে ফুলের তোড়াটি দিয়ে বললাম, হ্যাপি বার্থডে। ফরহাদ, নাবিলা, সুজাতা সকলে এটি শুনে অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু ফারিয়া এতেও খুশি, কোনো প্রকার খারাপ লাগা নেই। জানি আপনি আসবেন, আর হ্যাপি বার্থডে বলতে হবে না, আপনি যে আসছেন এতেই আমি অনেক খুশি। ও হ্যালো, আমি ফরহাদ ভাইরা জোর করছে বলে আসছি, না হলে আসতাম না। সে যাই হোক, আসছেন তো এটাই অনেক। আসুন, ভিতরে আসুন। তারপর আমরা সকলে ভিতরে যেতে লাগলাম। তখন আমাকে ফরহাদ ভাই বলল, ভাই, একজন মানুষের জন্মদিনে এভাবে কেউ অপমান করে? ভাই আপনার খারাপ লাগছে? আমি কেন, সবাই খারাপ লাগছে। আফসোস ভাই, আপনাদের খারাপ লাগলো, কিন্তু ফারিয়ার চোখে মুখে কোনো প্রকার খারাপ লাগা আমি দেখলাম না। ভাই, আপনি তো এমন ছিলেন না। সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হয়। চলুন ভিতরে যাই। তারপর ভিতরে আসার পর আমরা সকলে একসাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। কেক কাটবে একটু পরে, কারণ ফারিয়ার বাবা মা এখনো রেডি হয় নাই। ফারিয়া আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ওর থেকে 100 হাত দূরে দূরে ছিলাম আমি, যাতে ফারিয়ার থেকে করোনা আমার শরীরে না আসতে পারে। ফরহাদ ভাইদের সাথে গল্প করতে করতে একটি জিনিসের উপর আমার চোখ আটকে যায়।
চোখ আটকানোর কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটি জীবনের বান্ধবীদের দেখলাম যাদের সাথে ফারিয়া থাক। ওদের সাথে বেশি কথা বললে ফারিয়া রাগ করতো। তারা ফারিয়ার অনুষ্ঠানে আমি ওদেরকে দেখে ওদের কাছে গেলাম, আর আমার যাওয়া দেখে ফারিয়া তাকিয়ে থাকলো। আমি কোথায় যাই? আমি ওদের সামনে গিয়ে বললাম, হেই, তোমরা সকলে কেমন আছো? হেই, তুমি রাজীব না? আরে আমি তো ভাবিনি কখনো, তবে তোদের দেখে অনেক শান্তি লাগতেছে। তাই শান্তি আমাদের দেখে লাগতেছে নাকি ফারিয়াকে? ফারিয়া তো শুধু সামান্য সময়ের জন্য, তোরা সবগুলো সারা জীবনের জন্য রে। আমাদের হাসাহাসি দেখে ফারিয়া আর সহ্য করতে না পেরে আমাদের কাছে আসলো। তোর ফারিয়া তো আমাদের সাথে কথা বলা দেখতে পারতো না, এখন দেখতেছে না? ঠিক বলছিস, তোর উপর দিয়ে তো ঝড় যেত যদি আমাদের সাথে বেশি কথা বলতো। আরে ও তো একটি হিংসুটে। আমরা সকলে মিলে হাসতে লাগলাম। তখন ফারিয়া এসে ফারিয়া পিছনে দাঁড়িয়ে ডাক দিল, রাজীব এসে গেছে। যা, তোরে পিটাবে। যা। ফারিয়া আবার ডাক দিল, কি হয়েছে? একটু এদিকে আসবেন, কথা। দেওয়ালের সাথে আমাকে ঠেকিয়ে 4 পাপড়ি এক করে দিল। আমি অবাক হয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করছি, কিন্তু ফারিয়া ছাড়ছে না। তারপর ফারিয়া যখন আমাকে ছাড়লো তখন আমি ফারিয়াকে থাপ্পড় মারলাম। ফারিয়া অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর কখনো যদি এরকম কিছু করে তাহলে আপনার বাবার কাছে বলতে আমি বাধ্য হব, আমি রেগে গিয়ে বললাম। কিন্তু ফারিয়া কষ্ট না পেয়ে শয়তানি হাসি দিয়ে বলল, এই, তোমার হাত এত নরম কেন? একটুও ব্যথা পাইনি, আর একবার মারো না, তোমার স্পর্শ পেতেও ভালো লাগতেছে। এই কথা শোনার পর আমি কি বলবো বলুন? আমি অবাক হয়ে শুধু ফারিয়ার দিকে তাকিয়ে আছি। কি হলো, মারো না শোনা। আর শোনো, তুমি বাবার কাছে কেন? তুমি যদি দেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করো তবুও তোমার পিছু আমি ছাড়ছি। ধুর, আমি মুখে বিরক্ত ভাব নিয়ে বেরিয়ে আসলাম রুম থেকে। আমি চাচ্ছি ফারিয়াকে একটু কষ্ট দিতে, কিন্তু এ তো দেখি কষ্ট পেতে চায় না, মনে করছে আমি ওর সাথে মজা করতেছি। দাঁড়াও, তোমাকে কষ্ট কিভাবে দিতে হয় আমি দেখতেছি। এসব ভাবতে ভাবতে নিচে এসে দাঁড়ালাম। ঠিক তখন ফারিয়ার মা আমার কাছে আসলো। আমি ফারিয়ার মাকে চিনতে পারলাম, আর ফারিয়ার মাও আমাকে চিনত। আর আমাদের যে সম্পর্ক ছিল ফারিয়ার আম্মুও জানতো, কিন্তু ফারিয়ার বাবা রাজি ছিল না বলে এত কিছু। যাই হোক, আন্টিকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? জি বাবা, ভালো। ফারিয়া আমাকে তোমার কথা বলেছে। কি বলেছে আন্টি? বলেছে তোমাকে ফিরে পেয়েছে, তোমাকেও বিয়ে করতে চায়। বাবা, তুমি কি আমার মেয়েকে আর ভালোবাসো না? আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব আন্টি। তাহলে আমরা কি তোমার বাসায় যাব বাবা? এখনই না, আমি যখন বলবো তখন। তবে ফারিয়াকে কিছু বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ধন্যবাদ আন্টি। আচ্ছা, তুমি খাবার খাইছো তো? আপনার মেয়ে যা খাওয়াইছে তাতে 2 দিন না খেলেও চলবে, মনে মনে বললাম আমি। কিছু বললে বাবা? না আন্টি, কিছু না, আমি খাবার খেয়ে এসেছি আন্টি। মিথ্যা বললাম, কারণ সত্য বললে খেতে জোর করবে। যা খেয়েছি এরপর আর খেতে হবে না। ওহো, আসো তোমাকে ফারিয়ার সাথে কথা বলিয়ে দেই। না, আজ না, আজ আমি আসি, বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর বিদায় নিয়ে বাসায় আসতে যাব। তখন সামনে দেখি ফরহাদ ভাইরা সকলে একত্রে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে, কি ভাই, শ্বশুরবাড়ি খাবার কেমন খেলেন? হবু শ্বশুর বাড়ি থেকে যা খেয়েছি না, তা কোনো হবু জামাই খাইনি। ও, কি খাইলেন ভাই? আমরা যা খেয়েছি তাই খাইছেন না? হ্যাঁ, সেটি বলা যাবে না ভাই। এই বলে হাসতে হাসতে চলে আসলাম আমি। বাসায় আসার পর ঘুমিয়ে পড়লাম। আমাদের পরিবারের অভাব অনেকটা কমেছে, অনেকটা শান্তিতে এখন আমি ঘুমাতে পারি। নিজেকে এখন বড় ছেলে মনে হয় পরিবারের। যাই হোক, পরের দিন সকালে উঠে অফিসে যাওয়ার পর আরেক ঘটনা ঘটল। এখন আমি অফিসের কাজ বুঝি, আর ভালো মতো কাজও করতে পারি। অফিসে যাবার পর সিটে গিয়ে বসার সাথে সাথেই পিয়ন এসে হাজির। ওহো চাচা, দেখুন ঘেমে গোসল করে ফেলছি, এখনই আসলাম। ম্যাডামকে গিয়ে বলুন যেতে পারবো না। বিরক্তিভাবে বললাম, কারণ এই গরমে বাসে করে আসা অনেক কষ্টকর। যারা আসে তারাই বোঝে। ওকে স্যার, গিয়ে বলছি। এই না থাক, যাচ্ছি। ওকে। আমার অবস্থা দেখে সুজাতা মিটমিট করে হাসতেছিল। হাসি আসতেছে তাই না? বিপদে পড়ছে আমি, হাসি তো আসবেই। পাজেটাকে বিয়ে করিনি তাতেই এত প্যারা দেয়। বিয়ে করলে জীবন তেজপাতা আমার। কি পরিমাণ ফাজিল, মজা নিচ্ছে। ধুর,
পৃথিবীর প্রত্যেকটা মেয়েই প্যারা দেয়। এই বলে আমি চলে আসলাম। আবার ফরহাদ ফেরদৌস ভাইদের পার হয়ে যাবার সময়, ভাই তোমার তো চাঁদ কপাল, সুন্দরী ম্যাডাম বারবার তোমাকে ডাকে। এরকম যদি আমাকেও ডাকতো কেউ কতই না ভালো হতো। ধুর, আপনারাও না। এই বলে ঘামের শরীর নিয়ে ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম আসবো? অবশ্যই। ম্যাডাম আমাকে ডেকেছেন? ফারিয়া আমার দিকে তাকিয়ে, এই কি অবস্থা তোমার, এত ঘামছো কেন? সমস্যা নেই, আপনি বলুন। আমার সোনা পাখির এই অবস্থা, সমস্যা নেই মানে? এই বলে ফারিয়া তার ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছতে যাচ্ছিল। এই কি করছেন আপনি? বাধা দেবার চেষ্টা করবা তো কপালে কষ্ট আছে। ফারিয়ার তার মুখের ওড়না দিয়ে মুছতে লাগলো। আপনি কি করছেন এগুলো? এসিড ঠান্ডা হাওয়া একটু পর ঠিক হয়ে যেত। চুপ। ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে আমার ঘাম মুছে দিল। আচ্ছা, এখন বলুন কেন ডেকেছেন? এমনি দেখেছি, তোমাকে দেখার জন্য। ম্যাডাম, আপনি কি শুরু করেছেন এগুলো? প্লিজ এগুলো বন্ধ করুন। ওকে, আমাকে ভালোবাসো আর বিয়ে করো, তাহলে করব বন্ধ। ম্যাডাম দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এটি অফিস, অফিসে এগুলো শুরু করেছেন? আমার অফিস আমি বুঝবো, তোমাকে ভাবতে হবে না। রাজি হয়ে যাও, সবকিছু আগের মতো চলবে। ধুর, এই বলে চলে আসতেছিলাম। এই শুনুন। জি বলুন। তোমার বাড়িতে কিছু লোক যাবে সন্ধ্যায়, আর তোমাদের বাড়ি তৈরি করে দিবে। তোমরা যেভাবে বলবা তারা সেভাবে বাড়ি তৈরি করে দিবে। হোয়াট? অবাক হওয়ার কিছু নেই, টাকা টেনশন করবেন না, শুধু তোমার মন মতো বাড়ি তৈরি করবেন। ম্যাডাম আপনি কি মনে করেছেন সবকিছু আপনার মন মতো চলবে? শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দোয়ার পাত্র হতে চাই না। বেশি কথা বলবে না, যা বলছি তাই শুনবা। সরি ম্যাডাম, আমি পারবো না কারো দোয়ার পাত্র হতে। আমি কাজ ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কারো দোয়ার পাত্র হতে পারবো না। বুঝলাম, তোমার মান সম্মানে বাড়তেছে। তাই গরিব হতে পারি কিন্তু মান সম্মান তো আছে। ওকে, তোমার বেতন কত জানো? জি 20,000। ওকে, অফিস থেকে তোমাদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছি, তবে মাসে মাসে তোমার বেতন থেকে কিছু টাকা করে অফিস থেকে কেটে রাখবে। আশা করি এখন তোমার কোনো আপত্তি থাকবে না। যদি এভাবে কেটে রাখেন তাহলে আমার কোনো সমস্যা নেই। ওকে, কেটে রাখা হবে। এখন আপনি আসুন। ওকে, ধন্যবাদ। আমি এই বলে বেরিয়ে আসলাম। আর এভাবেই আমাদের দিন চলতে লাগলো। ফারিয়ার মিষ্টি অত্যাচার আমার খুব ভালো লাগছিল, কিন্তু ওকে যতই অপমান করি ও ততই মজা করে। যতই আমি কঠোর হই ফারিয়া ততই নরম হয়। আর এদিকে আমাদের সুন্দর একটি বাড়িও হয়ে গেল। বোনের এখন গোসল করতে সমস্যা হয় না। অনেক খুশি আমার বাবা, মা আর বোন। ওদের মুখে সর্বদা এখন হাসি থাকে, যেদিন আমি সেসব সময় দেখতে চেয়েছি। যাই হোক, আমাদের বাড়ি তৈরির সম্পূর্ণ কাজ শেষ হলে বাসা থেকে বাবা মা বিয়ের প্রেসার দিচ্ছিল। তাই আমি সবকিছু বাবা মা বোনকে খুলে বললাম। তারা তো ফারিয়াকে বউ করে ঘরে আনার জন্য পাগল হয়ে উঠেছে। সবকিছু শোনার পর তারপর আমি একটি প্ল্যান করি। বাবা মা এবং ফারিয়ার বাবা মাকে নিয়ে প্ল্যান অনুযায়ী আমি অফিসে গেলাম। অফিসে যাবার পর প্রথমেই ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম আসবো? শোনা, আসো। কি ফাজিল, আমাকে সর্বদা সোনা বলে ডাকে। দাঁড়াও, তোমার খুশি বের করতেছি। ম্যাডাম, আমার বাসায় আপনার ইনভাইট রইল আগামী বৃহস্পতিবার। আমি ফারিয়ার হাতে সুন্দর একটি কার্ড ধরিয়ে দিলাম। কিসের ইনভাইট? আমার বিয়ে। হোয়াটস? ফারিয়ার হাত থেকে কার্ডটি পড়ে গেল। ঠিকই বলছি, আসবেন ম্যাডাম। আসি এখন, সবাইকে ইনভাইট করতে হবে। আপনাকে প্রথম করলাম। আমি এই বলে রুমের বাইরে চলে আসলাম। রুমের বাইরে আসার পর ফারিয়াও রুম থেকে বের হয়ে এসেছে। পিছন থেকে বলল, ওই দাঁড়াও। ফারিয়া রেগে গিয়েছে প্রচুর। রাগলে রাগুক, আমার নরম হওয়া যাবে না। ফারিয়া আমার কাছে এসে আমার কলার ধরলো, তারপর বলল, কুত্তা, তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি? আমি তোকে অন্য কারো হতে দিব না। ফরাদ ভাইয়ের সকলে অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, আপনি এগুলো কি করছেন? সকলে দেখতেছে, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। তুই আগে বল, তুই আমাকে ছাড়া কাউকে বিয়ে করবি না? শুনুন, আমার জীবন, আমি যাকে ইচ্ছে বিয়ে করব, তাতে আপনার সমস্যা কি? কি বললেন? যা শুনছেন তাই বলছি। অনেক হয়েছে, আর না। আপনাকে আমার আর ভালো লাগে না, বিরক্তি লাগে। কি বললেন? যা শুনেছেন তাই বলছি। আমাকে প্লিজ আর বিরক্ত করবেন না। ওকে, ভালো থাকবেন। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ফারিয়া এই বলে কান্না করতে করতে অফিস থেকে চলে গেল। ফারিয়া চলে যাবার পর, ভাই আপনি এটি কি করলেন? ভাই, আপনার কাছ থেকে এটি আশা করিনি। আরে শুনুন কাহিনী কি। আমি এই বলে সবাইকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর সকলে হাসতে লাগলো। আমরা সকলে মিলে হাসাহাসি করতেছিলাম। তখন আমার ফোনটা বেজে উঠল। ফারিয়ার মা ফোন করেছে। ফোন রিসিভ করলাম আমি। হ্যালো আন্টি, বলুন। আমি তো অফিসে। কেন, কি হয়েছে? বাবা, তুমি তাড়াতাড়ি আসো। ফারিয়া অনেক রাগী, যদি নিজের কিছু করে ফেলে। আচ্ছা, আমি আসতেছি। আমি দ্রুত ফারিয়ার বাড়ির দিকে যেতে লাগলাম। একটু বেশি করে ফেলেছি আজ। ফারিয়া অনেক রাগী। পাগলিটা যদি নিজের কিছু করে ফেলে, এসব ভাবতে ভাবতে দ্রুত ফারিয়াদের বাসায় গেলাম। ফারিয়ার বাসায় যাওয়ার পর
আন্টি ফারিয়া কোথায়? বাবা তুমি এসেছো? ওই যে দেখো, ওর রুমে দরজা আটকিয়ে রুমের মধ্যে ভাঙচুর করতেছে। আমি ফারিয়ার রুমের কাছে যাওয়ার পর রুমের মধ্য থেকে কান্নার আর মাঝে মধ্যে কিছু ভাঙ্গার শব্দ আসতেছিল। আমি আর দেরি না করে ফারিয়াকে ডাক দিলাম। ফারিয়া! ভেতরে ফারিয়ার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। ফারিয়া, দরজা খোলো। রুমের মধ্য থেকে কোনো সাড়ার শব্দ পাচ্ছি না। কি হলো? দরজা খোলো বলছি। এরপর হঠাৎ ঠাস করে একটি শব্দ হলো। শব্দটি ছিল ফারিয়া দরজার উপর কোনো কিছু ছুঁড়ে মারছে। বুঝতে পারলাম আমার উপর প্রচুর রেগে আছে। তাই আমি একটু নরম হয়ে বললাম, সোনা পাখি, দরজাটা একটু খোলো না। আমি আগে সোনা পাখি বলে ফারিয়াকে ডাকতাম। কোনো সাড়া শব্দ নেই ভেতর থেকে। ও সোনা পাখি, দরজাটা খোলো না। কুত্তা তুই যাবি নাকি আমি তোকে খুন করব? আমি ওকে রাগিয়ে ওকে দিয়েই দরজাটা খোলার ব্যবস্থা তৈরি করতে যাচ্ছি। না, যাব না। আমার সোনা ময়না পাখিকে না নিয়ে আমি যাব না। ও একদম আমাকে সোনা ময়না বলে ডাকবি না, আমি কারো কিছু হই না। তুই তোর হবু বউয়ের কাছে যা। ওর কাছে তো যাবই, আগে তোমার কাছে তো থাকে। এখন দরজাটা খোলো পাখি। তুই আর একবার যদি আমাকে সোনা পাখি বলিস তাহলে তোর খবর আছে। একবার কেন, 1000 বার বলবো। সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখি। আমি অনবরত বলতেই ছিলাম। তখনই হঠাৎ করে ফারিয়ার দরজা খুলে আবার গলায় চেপে ধরলো। কি করছো? ছাড়ো। তোকে আজ মেরেই ফেলবো। প্লিজ ছাড়ো, আমার কথা তো শোনো। না, তোর কোনো কথা আমি শুনবো না। আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি আর আমাকে এসে সোনা পাখি বলবি? তোর কত বড় সাহস! আজ তোকে আমি খুন করে ফেলবো। প্লিজ ছাড়ো বলছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। হোক, তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি বুঝতে পারলাম এভাবে ফারিয়াকে শান্ত করতে পারবো না। তাই আমি হঠাৎ করে ফারিয়াকে জোর করে জড়িয়ে ধরলাম আর ওকে উঁচু করে ফেললাম। ওই কি করছিস? ছাড় বলছি। কোনো ছাড়াছাড়ি নেই। আমি কোনো কথা না বলে ফারিয়াকে উঁচু করে রুমের মধ্যে নিয়ে আসলাম। ওই ছাড় বলছি আমাকে। তোর হবু বউয়ের কাছে যা। আমি ফারিয়াকে নিচে নামিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে ওর 2 হাত। ওই একদম আমার কাছে আসবি না, ভালো হবে না কিন্তু। ফারিয়া ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি জোরে চেপে ধরে রেখে ওকে কিস করলাম। কিন্তু আমি ওকে আরো শক্ত করে চেপে ধরলাম, আবারও কিস করলাম। কিছুক্ষণ থাকার পর ফারিয়াকে ছেড়ে দিলাম। ছাড়া পাওয়ার সাথে সাথে আমি কুত্তা, বিলাই, হনুমান, বানর, হাতি, তুই আমাকে কিছু না বলে ঠোঁটকে আটকে দিলাম, যাতে কিছু না বলতে পারে। চুপ থাকো, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। ফারিয়া চুপ থাকলো আর ওর ঠোঁটের উপর আমার আঙ্গুল। তোমাকে ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে এতদিন বাবা হয়ে যেতাম। ফারিয়া অবাক চোখে তাকিয়ে থাকলো। শোনো, তুমি কার্ডটি খুলে দেখতে পারতে কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তখন একটি কার্ড খুলে ফারিয়াকে দেখালাম। ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে কার্ডের দিকে, কারণ কার্ডে আমার আর ফারিয়ার ছবি দিয়ে বিবাহের কার্ডটি তৈরি করা হয়েছে। কি দেখেছো তো? তোমার এই খারাপ অভ্যাসটি পরিবর্তন করতে হবে। সবকিছু না দেখে রেগে আগুন হয়ে থাকো। তুমি তো আমাকে পরে কত কিছু বললে সকলের সামনে, আমার কি খারাপ লাগে না? ঠিকই তো, ওর সাথে তো পরে খারাপ ব্যবহার করছি। আচ্ছা সরি, ভুল হয়ে গিয়েছে আমার। আমিও সরি। এখনই নিচে নামো, আঙ্কেল আন্টি অপেক্ষা করতেছে। তুমি দেখো আমার হাতে কি হয়েছে। এত জোরে ধরে কেউ? ফারিয়ার সাদা হাত দেখে লাল হয়ে গিয়েছে। উঠতেছে। এভাবে কেউ কিস করে শয়তান? কি করবো বলো, তুমি যে শান্ত হচ্ছিলে না, তাই শান্ত করার জন্যই তো করলাম। তাই বলে এত জোরে ধরবা? আচ্ছা সরি, এখন চলো তো। চলো। তারপর আমি আর ফারিয়া নিচে আসলাম। নিচে আসার পর দেখি আঙ্কেল আন্টি বসে আছে। আঙ্কেল আমাকে দেখে বলল, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। প্রথমে যদি তোমাকে আমি ফিরিয়ে না দিতাম তাহলে এত কিছু হতো না, আমাদের দুজনকে কষ্ট পেতে হতো না। সি আপনি কি বলছেন এগুলা? যা হবার হয়ে গিয়েছে, ওসব ভেবে এখন কি হবে বলুন? শ্বশুর বাংলা সিনেমার মতো ভিলেনের কাজ করে শেষে এসে ক্ষমা চাচ্ছে, মনে মনে বললাম। বাবা তুমি ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করো না। আচ্ছা আমি তাহলে আজ আসি। তারপর আমি চলে আসলাম এবং সময় মতো আমার আর ফারিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন ভাইকে এতদিন ম্যাডাম অফিসে ক্লাস নিয়েছে আর এখন ভাই ম্যাডামকে ক্লাস নেবে। আরে কি যে বলেন আপনারা। এই যে লজ্জা পেতে হবে না, এখন রুমে যান, অনেক রাত হয়ে গিয়েছে। বেশি রাত হয়ে গেলে বিড়াল মারতে পারবেন না। তাই বিড়াল মারার খুব শখ না? আমি লজ্জা পেয়ে গেলাম, কিন্তু বিড়াল মারবো? রুমে বিড়াল আসলো কোথা থেকে? আমি মনে মনে বললাম, সি বউয়ের সামনে বিড়াল মারবো? যদি না মারতে পারি তাহলে তো লজ্জা শরমের ব্যাপার। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও কি আমাদের সাথে বড় বিড়াল মারতে যাবে নাকি? সে অনেক আগেই মেরেছে, এখন ছোট বিড়াল মারতে দাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও।
আমি তখন রুমের দিকে যেতে লাগলাম। রুমে যাওয়ার আগে বড় একটি বাঁশ নিলাম। বিড়াল না মারতে পারলে বউয়ের সামনে ছোট হতে হবে। আমি বাঁশ নিয়ে রুমে ঢুকে বাঁশটি পাশে রেখে রুমের দরজাটা বন্ধ করলাম। আর আমাকে দেখে ফারিয়া খাট থেকে নেমে এসে আমাকে এসে সালাম করলো। এই কি করছো? সালাম করতে হবে না, আমার বুকে আসো। আমি ফারিয়াকে জড়িয়ে ধরলাম। ফারিয়াও কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমি ফারিয়াকে বললাম, এখানে চুপ করে দাঁড়াও। কেন? আমি আর কিছু না বলে বাঁশটি হাতে নিলাম আর লুঙ্গিটি কাঁচা মারলাম। ফারিয়া বাঁশ এসব দেখে ভয় পেয়ে বলল, এই তুমি বাঁশ দিয়ে কি করবা? আরে তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে মারবো না। তো কি করবা? চুপচাপ দেখতে থাকো। এই বলে আমি বাঁশটি হাতে নিয়ে খাটের নিচে সোফার পাশে সব জায়গায় বিড়াল খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কোনো বিড়াল দেখলাম। এই তুমি কি খুঁজছো বলবা তো? আরে বলো না, ভাবি আসার সময় বললো বিড়াল মারতে, কিন্তু বিড়াল তো রুমে নেই, মারবো কিভাবে? হায় আল্লাহ! কি হলো, তুমি বসে পড়লে কেন? আমি বাঁশটি রেখে ফারিয়ার কাছে গেলাম। ফারিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। কি হলো তোমার? বিড়াল কি তুমি মেরে ফেলছো? তুমি রেগে যাচ্ছ? ওকে, তোমাকে মারতে হবে না, আমিই মারবো। ওয়েট, ভাবির কাছে গিয়ে বলি রুমে বিড়াল নেই। ওই চুপ! তুমি আমার সাথে এমন করছো কেন? তো কি করব? বিড়াল মারা বোঝো না? তাহলে তো আমাকেই বোঝাতে হবে কিভাবে বিড়াল মারতে হয়। আমাকে একটু খুলে বলবে বিড়াল মারাটা আসলে কি? খুলে বলবো না, বিড়াল কিভাবে মারতে হয় দেখিয়ে দিচ্ছি। এরপর আর কি, ফারিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তখন আমি বুঝতে পারলাম বাসর ঘরে বিড়াল মারার কাহিনীটা কি। সকালে ঘুম ভাঙার পর দেখি বউ আমার ভেজা চুলে আয়নার সামনে বসে আছে। আমার ঘুম ভাঙা দেখে ফারিয়া বলল, কি জনাব, বিড়াল মারা কি শিখেছো নাকি আমাকে আবার শিখিয়ে দিতে হবে? শিখেছি মানে অনেক ভালো করে শিখেছি। আসো এখন আরেকবার বিড়ালটা মারি। না না, কোনো দরকার নাই, সময় মতো দেখা যাবে কি করো। তা তো দেখতেই পারবা। তবে তবে কি? আমার পাঠক পাঠিকারা তো বিড়াল মারার কাহিনীটাই তো জানলো না, বিড়াল কিভাবে মারতে হয়। সেটা তোমাকে জানতে হবে না, ইতিহাসের বইটি পড়লে তারা জানতে পারবে। ইতিহাসের বই কোথায় পাবো? ওহ, তাহলে পাঠক পাঠিকাদের তাড়াতাড়ি বিয়ে করতে বলবে। শুনুন, আমার সকল ভালোবাসার পাঠক পাঠিকারা দ্রুত বিয়ে করে ফেলুন, তারপর বিড়াল মারার কাহিনীটা জানতে পারবেন। কি করবেন তো বিয়ে, আর আমাকে দাওয়াত দিবেন। তারপর আপনাদের কাছ থেকে বিড়াল মারার কাহিনী শুনে আমি বাস্তবে বিয়ে করব। তুমি হাসতেছো কেন? আমি বিছানা থেকে উঠে গিয়ে ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো, তোমার সকল পাঠক পাঠিকারা দেখছে তো। ওহো, তাই তো, আমার লক্ষ্মী পাঠক পাঠিকারা, চোখটি একটু বন্ধ করুন, একটু আদর করি। আমার বউ, তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া না নিলে দিনটি ভালো যাবে না। আমি এই বলে ফারিয়ার গোলাপি ঠোঁট দুটি আবদ্ধ করে ফেললাম। মা এসে যাবে, ছাড়ো। যা, তুমি না অনেক দুষ্টু, সকালে তো দেখে ফেললো। আরে দেখেনি কেউ, সকলের চোখ বন্ধ ছিল তো। অনেকেই করেনি, তাই আর না করলো না। একটু দেখলে কিচ্ছু হয় না। ফারিয়া কিছু না বলে আমার বুকে মাথা রাখ। শোনো, কি? ভালোবাসি খুব। কাকে? খুব তোমাকে। আমিও কি? ভালোবাসি। আই লাভ ইউ পাগলি। লাভ ইউ টু পাগল। বেঁচে থাকুক এরকম হাজারো ভালোবাসার গল্প।